কি অবস্থা? কেমন আছো সবাই? এইচএসসি 25 ব্যাচের সাইকেল 2-এ নতুন আরেকটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা অধ্যায়ের ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই একটু বলো, সবাই কেমন আছো বলো। স্থিতিবিদ্যা অধ্যায়ের ক্লাসে সবাইকে সুস্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওকে, হুমায়রা লাবণী, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নমস্কার, ভালো আছি। তুমি কেমন আছো? সাদমান, হেলেনা আক্তার, বিশ্বজিৎ, রনি, ভালো আছি। শিল্পী, তুহিন, আসিফ, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আজকে আমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 স্থিতিবিদ্যা শুরু করব। স্থিতিবিদ্যা অধ্যায়ে পার্ট আছে 3টা। তার একটা হচ্ছে 8-এর A বা 8.1, একটা হচ্ছে 8-এর B বা 8.2, যেটাই বলো, একটা হচ্ছে 8-এর C বা 8.3। তো এই 3টা পার্টের মধ্যে যেটা দেখো, 8-এর এ পুরোটাই হচ্ছে ভেক্টর। তোমরা অন্তত পড়াশোনা কম বেশি যাই করছো না কেন, অন্তত ভেক্টর অধ্যায়টা সবাই পড়ছো না? বলো, কে কে পড়ছো একটু বলো। অনেকেই জিজ্ঞেস করতেছিল যে ভাই, স্থিতিবিদ্যা অধ্যায় পড়ার জন্য আগের কোনো অধ্যায় পড়া থাকা লাগবে কিনা। আমি কমেন্টে বলছিলাম যে লাগবে না, কারণ আমি স্থিতিবিদ্যা অধ্যায় পড়ার জন্য যা কিছু সূত্র দরকার সবকিছু বুঝাই পড়াবো। আগে পড়া না থাকলেও তুমি বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। তবে যারা ভেক্টর অধ্যায়টা ভালো মতো পড়ছো, ভেক্টর অধ্যায় কিন্তু ফিজিক্সে তোমরা পড়ছো, আবার হায়ার ম্যাথেও আছে, যদিও হায়ার ম্যাথে শর্ট সিলেবাসে নাই, কিন্তু ফিজিক্সে সেকেন্ড অধ্যায় সবাই ইন্টারমিডিয়েটে ওঠার পরে পড়াশোনা শুরুই করে ফিজিক্সের ভেক্টর অধ্যায় দিয়ে, আর হায়ার ম্যাথে ম্যাট্রিক্স নায়ক দিয়ে, মোটামুটি সবাই, তাই তো। তো অন্য কোনো অধ্যায় পড়ো না পড়ো, অন্তত ভেক্টরটা পড়ছো। তো ভেক্টর অধ্যায় যাদের ভালো মতো পড়া আছে, 8.1 বা 8-এর এ, এটার 90% ম্যাথ তুমি ভেক্টরের কনসেপ্ট দিয়েই করে ফেলতে পারবা। এটা জাস্ট সামান্তরিক সূত্রের অধ্যায়। 8.1-এ বা 8-এর এতে সামান্তরিক সূত্র দিয়েই যাবতীয় ম্যাথ। তারপর 8-এর বি, এটাও আংশিক ভেক্টর, এটা ফুল না, এটার মধ্যে আংশিক, মানে ভেক্টরের যে তোমরা ওই যে ভেক্টরে তোমরা ত্রিভুজের ওই যে কি বলে সাইন সূত্র, বলের সাইন সূত্র পড়ছো না? পড়ছো তো। ভেক্টরে তোমরা বলের সাইন সূত্র পড়ছো, ওই বলের সাইন সূত্র দিয়ে এখানে ম্যাথ আছে। তবে এর বাইরেও আরো এক্সট্রা কিছু আছে। তার মানে 8-এর বি এবং 8-এর সি মোটামুটি একটু নতুন জিনিসই আসবে। বাট ভেক্টর অধ্যায়টা পড়া থাকলে, ভেক্টর অধ্যায়ের সামান্তরিক সূত্র, উপাংশ রিলেটেড ম্যাথগুলা, বলের সাইন সূত্র রিলেটেড ম্যাথগুলা, এগুলা করা থাকলে তোমার অনেকটাই বুঝতে ইজি হবে। স্থিতিবিদ্যা তোমার কাছে দেখা যাবে অনেক ইজি লাগতেছে, স্মুথ লাগতেছে। বাট ভেক্টর পড়া না থাকলে একটু বুঝতে একটু কঠিন লাগতে পারে, বাট আসলে কঠিন লাগবে না, আমরা ওইভাবেই পড়বো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো চলো শুরু করি। শুরুতেই সামান্তরিক সূত্র বলো। এমন কেউ কি আজকে ক্লাসে আসো যারা এখনো সামান্তরিক সূত্রটা পড়ো নাই কোনোদিন? বলো, আমি এগুলা শর্টকাটে পড়াই দিব। যারা অন্তত ভেক্টর অধ্যায়টা পড়ছো, সামান্তরিক সূত্র কি জিনিস, খায় নাকি মাথায় দেয়, ভাই হায়ার ম্যাথে সঙ্গে আসবে না। তোমরা তো জানো হায়ার ম্যাথে ওই জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলোর মতো সঙ্গে টঙ্গে আসবে না। খালি জানার জন্য যতটুকু দরকার। দেখো, ধরো দুইটা ভেক্টর যদি এমন হয় যে এরা একই বিন্দু থেকে উৎপন্ন, ধরো দাঁড়াও আগে চিত্রটা আঁকি। ধরো এই যে দুইটা ভেক্টর পি এবং কিউ, দেখো এদের আদি বিন্দু কি সেম না? ধরো এই যে এখানে ও বিন্দু, ধরো ধরো ও বিন্দু থেকে উৎপন্ন দুইটা ভেক্টর, একটা পি একটা কিউ। তো দুইটা ভেক্টর যদি একই বিন্দু থেকে উৎপন্ন হয়, এদেরকে কি ভেক্টরের যোগ নরমাল যোগের নিয়মে করা যায়? বলো, ভেক্টর যোগ যে ত্রিভুজ সূত্র, তোমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র পড়ছো, ত্রিভুজ সূত্র দিয়ে কি এটা যোগ করা যায়? যায় না। ত্রিভুজ সূত্র দিয়ে তখনই যোগ করা যায় যখন একটা ভেক্টর যেখানে শেষ, আরেকটা ভেক্টর যদি ওই বিন্দু থেকে উৎপন্ন হয়। তো দুইটা ভেক্টর যদি একই বিন্দু থেকে উৎপন্ন হয় তখন এটা ত্রিভুজ সূত্রের মাধ্যমে যোগ করা যায় না। তো এই দুইটা ভেক্টরের যোগফল কেমনে বের করবো? ধরো এই যে পি ভেক্টর, আমি উপরে ভেক্টর চিহ্ন দিলাম, এবং কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল হবে, তুমি কেমনে বের করবা? এই যে দুইটা বাহু, দেখো এই যে ধরো এই বাহুটা দিয়ে আমরা, বা এই রেখাটা দিয়ে আমি পি ভেক্টরকে প্রকাশ করছি, এবং এই রেখাটা দিয়ে কিউ ভেক্টরকে প্রকাশ করছি। এই দুইটা বাহুকে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে আগে একটা সামান্তরিক আঁকাবো। তুমি মনে করো যে এই দুইটা বাহু একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, তাহলে একটা সামান্তরিক আঁকো।
ওকে, হ্যাঁ দেখতে কি সামান্তরিক মনে হচ্ছে না বলো তো? চিত্রটা কি ঠিকঠাক হয়েছে মোটামুটি? একটু একটু বেশি বেঁকে গেছে না? এটা মনে হয় একটু বেশি বেঁকে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে না? দেখো মোটামুটি একটা সামান্তরিক মনে হচ্ছে। তো এই যে বাহুটা, ধরো আমি নাম দিলাম, দাঁড়াও দাঁড়াও নাম দিই, এটা পি ভেক্টরটাকে এখানে ধরলাম আর কিউ ভেক্টরটা এটা আমি নাম দিলাম, ধরো এটা ও এ, এটা ও বি ধরলাম। ও এ রেখা দ্বারা পি ভেক্টর প্রকাশিত এবং ও বি দ্বারা কিউ ভেক্টর প্রকাশিত। তাহলে ও এ এবং ও বি এই দুইটা বাহুকে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু বিবেচনা করে আমরা একটা সামান্তরিক আঁকাইলাম। তো এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল হবে এরা যেই বিন্দু থেকে উৎপন্ন, এই বিন্দুগামী এই সামান্তরিকের যে কর্ণটা আছে, খেয়াল করে দেখো, এই বিন্দুগামী এই সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণটা হবে এই দুইটা ভেক্টরের যোগফল। ধরলাম এই দুইটার লব্ধি হচ্ছে বা যোগফল হচ্ছে আর, আর ভেক্টর। তো এই আর ভেক্টরটা হবে এই দুইটার যোগফল। এই যে দেখো সামান্তরিকের এই যে যেই বিন্দু থেকে এরা উৎপন্ন, এই বিন্দু বরাবর যে কর্ণটা আছে, কথা বুঝছো? এই যে পি এবং এই যে কিউ দুইটা ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন, তো এই দুইটার যোগফল হবে জাস্ট এই সামান্তরিকের এই বিন্দুগামী কর্ণ। সামান্তরিকের কর্ণ তো দুইটা আছে, এই যে একটা, এই যে একটা, আমি ধরো এটা নাম দিলাম সি বিন্দু। তাইলে একটা কর্ণ হইতে পারে ও সি, একটা হইতে পারে এ বি, বাট এখানে কর্ণটা হবে ও সি কর্ণটা। ওকে ঠিক আছে, এইবার আমাদের কাজ হচ্ছে এদের মান। ধরো এই দুইটা ভেক্টর, ধরো এই দুইটা ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত, পি এবং কিউ এই দুইটা ভেক্টর ধরলাম কত কোণে ক্রিয়ারত? আলফা কোণে ক্রিয়ারত। এইবার আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে এই যে লব্ধির মান এবং দিক নির্ণয় করবো। ধরো কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ, পি ভেক্টরের মান হচ্ছে পি। আমি উপর থেকে এবার তীর চিহ্ন করে সরাই দিলাম। আমরা শুধু এবার ভ্যালু নিয়ে কাজ করবো, যে কিউ এর মান ধরো কিউ আর পি এর মান হচ্ছে পি। কিউ এর মান কিউ, পি এর মানকে আমরা শুধু লেটার দিয়েও অ্যালফাবেট দিয়েও প্রকাশ করতে পারি, আবার মডুলাস দিয়েও প্রকাশ করতে পারি। এবং এই যে দেখো এটার লব্ধিটাকে আমরা ধরলাম আর। এবার আমাকে তোমরা বলো, ধরলাম ও এ, এই ও এ বাহু দ্বারা পি ভেক্টরের মান বোঝাচ্ছে, দৈর্ঘ্যটা ও এ বাহুর দৈর্ঘ্যটা পি ভেক্টরের মান নির্দেশ করতেছে, ও বি এই বাহুর দৈর্ঘ্যটা কিউ এর মান নির্দেশ করতেছে। তাইলে এই লব্ধিটার মান কত সেটা নির্দেশ করবে ওসি, এই ওসি এর দৈর্ঘ্য। তো সেটা কত এটার প্রমাণ আমরা এখানে আর শিখবো না, কারণ এগুলার প্রমাণ হায়ার ম্যাথে আসে না এবং তোমরা ফিজিক্সে এগুলার প্রমাণ শিখছো। দেখো লব্ধির মান নির্ণয়ের সূত্র, ধরো দুইটা ভেক্টর পি এবং কিউ একটা নির্দিষ্ট বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত, তাহলে লব্ধির মান নির্ণয় সূত্র হবে আর সমান রুট ওভার অফ, এটা সবার মুখস্থ আছে, একবার রিভিশন দেও খালি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কজ আলফা। এখানে পি কিউ এরা হচ্ছে ভেক্টরের মান। ধরো এই পি ভেক্টরের মান হচ্ছে শুধু পি, কিউ এর মান হচ্ছে শুধু কিউ, উপরে কিন্তু ভেক্টর চিহ্ন দিচ্ছি না, এবং এই লব্ধি ভেক্টরের মান হচ্ছে আর। ঠিক আছে, এখন এখান থেকে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক। ধরো লব্ধিটা পি এর সাথে থিটা কোণে আছে, বলো তোমরা একটা ছন্দ শিখছিলা না ফিজিক্সে, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। বলো, ধরো আমার টার্গেট হচ্ছে লব্ধি বলটা পি বলের সাথে কত কোণে আছে, এই কোণটা আমার জানা লাগবে। তাহলে এই যে থিটা, এখান থেকে tan থিটা সমান কি আসবে বলো ভাইয়া? যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। দেখো এই থিটা অ্যাঙ্গেলটা কার সাথে আছে ভাইয়া? পি এর সাথে আছে। দেখো এখানে টোটাল বল কয়টা আছে? দুইটা, পি এবং কিউ, এই দুটা লব্ধি তো আর, তো লব্ধিটা পি এর সাথে থিটা কোণে আছে আমার চিত্র অনুযায়ী। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, পি সিঙ্গেল হবে এবং নিচে বসবে, এবং বাকি যেই বলটা আছে সেটা উপরেও থাকবে নিচেও থাকবে। খেয়াল করে দেখো, অ্যাঙ্গেলটা যার সাথে নিচ্ছ সে হবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে, এবং বাকি যে বলটা আছে কিউ উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে হবে সাইন আলফা নিচে হবে কস আলফা। তো এই সাইন আর কস মনে রাখার বুদ্ধি কি? দেখো tan মানে কি বলো তো? tan মানে কি? সাইন বাই কস না? তাহলে উপরে হবে এটার সাথে সাইন আর এটার সাথে কিউ এর সাথে কস, উপরে সাইন নিচে কস। বুঝছো? আচ্ছা এইবার ধরো তোমার ইচ্ছা হলো ভাইয়া লব্ধির দিক আমাকে বের করতে বলছে, তো লব্ধির দিক এই যে আর এর দিক কেউ চাইলে পি এর সাথেও বের করতে পারে, কেউ চাইলে কিউ এর সাথেও বের করতে পারে। এখন তোমার ইচ্ছা হলো, ধরো এটা ধরলাম থিটা প্রাইম, ধরো তোমার ইচ্ছা হলো ভাই আমি লব্ধির দিক পি এর সাথে বের করব না, নর্মালি তো আমরা অনুভূমিক বরাবর যে বলটা আছে ওটার সাথে অ্যাঙ্গেল বের করি, বাট কেউ যদি কিউ এর সাথে বের করতে চায় তুমি কি তাকে মাইর দিতে পারবা? না,
সে তখন দোষ করে নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো টেন থিটা প্রাইম। এবার লব্ধির দিক এই আর এর দিক আমরা বাইর করতেছি কার সাথে, এই যে কিউ এর সাথে। কার সাথে? কিউ এর সাথে। তো দেখো কিউ এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে টেন থিটা প্রাইম, এবং কার সাথে অ্যাঙ্গেল? কিউ এর সাথে অ্যাঙ্গেল। ভাই যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল? দেখো এই যে থিটা প্রাইম, এই লব্ধির এই অ্যাঙ্গেলটা কার সাথে? কিউ বলের সাথে, সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে। আর বাকি যেই বলটা আছে পি, এইবার পি উপরেও থাকবে নিচেও থাকবে। উপরে হবে সাইন আলফা, নিচে কজ আলফা। বলো কে কে মনে রাখতে পারবা? এগুলার প্রমাণ পরীক্ষায় আসবে না, এবং এগুলো তোমরা ফিজিক্সে অনেক ভালোভাবেই শিখছো ভেক্টর অধ্যায়ে। আর এই যে সূত্রটা, যেহেতু রুট ওভার আছে, পরীক্ষায় যখন এই সূত্রটা আমরা ইউজ করব, আমরা চাইলে জিনিসটাকে একটু সুন্দর করতে পারি, উভয় পক্ষকে স্কোয়ার করে দিতে পারি। উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে। তো এই সূত্রটা এইভাবে দেখতে একটু সুন্দর লাগে। এই জন্য আমরা যখন এই সূত্রটা কোথাও অ্যাপ্লাই করব কোনো একটা সমীকরণ আনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি উভয় পক্ষকে স্কোয়ার করে এটা বসায় দিব, তাহলে রুট ওভারের ঝামেলাটা আর আসবে না। বলো তো এই জিনিসটা ক্লিয়ার কিনা? আমরা লব্ধির মান নির্ণয় এবং লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা দেখলাম, একবার রিভিউ করলাম, এটা আসলে আমরা জানি। এই জিনিসটা আমরা একদম সুন্দর মতো ভেক্টর অধ্যায়ে সবাই পড়ে আসছি। যারা অন্তত ইন্টারমিডিয়েটে পড়াশোনা শুরু করছো, কিছু না কিছু জিনিস পড়ছো, তোমরাও এই জিনিসটা জানো। তো এখন আমি এটা মুছে দিলাম। এটা মনে রাখার বুদ্ধি কি? যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে, বাকি বলটা উপরেও থাকবে নিচেও থাকবে, এবং বাকি যে বলটা তার সাথে উপরে সাইন নিচে কস, শেষ। ওকে ফাইন। এবার আসো আরো কয়েকটা কনসেপ্ট দেখি। এগুলাও সব ভাই আমরা 8-এর এ, শোনো 8.1 কে আমরা যা কিছু পড়বো সব কিছুই ভেক্টর অধ্যায়ে তোমরা পড়ছো। নতুন খুব বেশি কিছু আসবে না, লাগবেও না। আসলে নতুন খুব বেশি কিছু আসবেও না, লাগবেও না। তো দেখো এখন শুরুতে আমরা কি পড়বো। শুরুতে বলো এই যে লব্ধির মান, ধরো এই যে এটা মুছে দিলাম, লব্ধির মান কখন সর্বোচ্চ হয় বলো তো দেখি, সবাই জানো কিনা? এই যে এটা হচ্ছে কোনো একটা বিন্দুতে, দেখো একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল। ভাই আমরা সামান্তরিক সূত্রটা কখন ইউজ করি ভেক্টর যোগের ক্ষেত্রে? একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের ক্ষেত্রে। তো একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের লব্ধি কখন সর্বোচ্চ হবে ভাইয়া? যদি খেয়াল করে দেখো ভাইয়া, পি এবং কিউ ফিক্সড, পি এবং কিউ এর মান ধরো ফিক্সড, দুইটা বলের মান ফিক্সড, চেঞ্জ হইতে পারে শুধু আলফা। তোমরা কি জানো cos 0 ডিগ্রির মান সর্বোচ্চ? এই জিনিসটা কি তোমরা জানো যে cos আলফা, খেয়াল করে দেখো, cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1, cos আলফার সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। এটা কে কে জানো? সবাই জানো। সাইন আলফা এবং cos আলফা দুইটার ক্ষেত্রে সেম, সাইন এবং cos সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। cos আলফার মান সর্বোচ্চ হয় 0 ডিগ্রি বেলায়, cos 0 ডিগ্রির মান 1। দেখো একটু বলে দিই, এই যে এটা cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে সর্বোচ্চ 1, এবং cos 180 ডিগ্রির মান হচ্ছে সর্বনিম্ন, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। কাজেই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কখন লব্ধির মান সর্বোচ্চ হবে, লব্ধির মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর, কারণ বল দুইটার মান ফিক্সড ধরে নিবা। তো দেখো আলফার মান কত? 0 ডিগ্রি, 0 ডিগ্রি হইলে cos হয় সর্বোচ্চ। লিখো 1 নাম্বার কন্ডিশন, আলফা যদি 0 ডিগ্রি হয়, আলফা 0 ডিগ্রি হলে লব্ধির মানটা কি হবে? ধরো বল দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে দুইটা বল একই দিকে কাজ করতেছে, √of p² + q² + 2pq, cos আলফার মান হয়ে যাবে, দেখো আলফা যখন 0 ডিগ্রি, cos আলফার মান হয়ে যাবে 1, মানে সর্বোচ্চ। তাহলে এই যে এখান থেকে কত আসে দেখো, কত আসে? √of p + q², স্কয়ার রুটে কাটা p + q। তো এই যে ভ্যালুটা, এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। দেখো cos আলফা, আলফার মান 0 ডিগ্রি হলে cos আলফা, cos 0 এর মান 1, cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, মানে +1। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলে আর ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে হচ্ছে এটা লব্ধির সর্বোচ্চ মান। তার মানে দুইটা বল যদি 0 ডিগ্রি কোণে কাজ করে, তখন তাদের লব্ধির মান সর্বোচ্চ হয়। ভাইয়া এটা বোঝার জন্য আমার কিছুই ক্যালকুলেশন করার দরকার নেই, এটা তো আমাদের কমন সেন্স। দেখো দুইটা ভেক্টর যদি এরকম কাজ করে, খেয়াল করে দেখো, ধরো এই যে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে ধরো কিউ, এই যে একই ডিরেকশনে কাজ করতে 0 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে। দেখো বড়টাকে ধরো পি, ছোটটা কিউ,
তো একই ডিরেকশনে কাজ করলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0। ভাই ধরো একটা অনেক ভারী বোঝা আছে, অনেক ভারী একটা বোঝা, তোমরা দুই বন্ধু মিলে টেনে নিয়ে যাবা। টানার সময় কি করো, একটা দড়ি ধরেই দুজন টানো না, যাতে ইজিলি নেওয়া যায়। বলো, যখন লব্ধির মান সর্বোচ্চ হবে তখন কিন্তু তোমার একটা বস্তুকে টেনে নেওয়া সবচেয়ে ইজি হবে। তো তোমরা যখন দুইজন মিলে একটা বস্তুকে টানো, একটা দড়ি ধরেই তো টানো, যাতে দুইজনের ডিরেকশন সেম হয়। অর্থাৎ আলফার মান হয় 0 ডিগ্রি, লব্ধির মান হয় সর্বোচ্চ। তখন এই যে এখানে লব্ধির মান হবে আর ম্যাক্সিমাম, এটা হবে সর্বোচ্চ লব্ধি, সেটা কত হবে পি প্লাস কিউ। তার মানে দুইটা বলের সর্বোচ্চ লব্ধি হইতে পারে তাদের যোগফলের সমান, সর্বোচ্চ। এখন আমাকে বলো, ধরো একটা বল হচ্ছে 5 নিউটন, একটা 7 নিউটন, এদের লব্ধির সর্বোচ্চ মান কত? একটা 5, একটা 7, কত 12। এই দুইটা তুমি যেইভাবেই যোগ করো না কেন, ভেক্টরের নিয়মে কোনোভাবে 12-র চাইতে বেশি হইতে পারবে? 12 নিউটনের চাইতে বেশি হইতে পারবে না, সর্বোচ্চটাই হচ্ছে 12। ঠিক একইভাবে সর্বনিম্ন কখন হবে বুঝাই ফেলছো, যখন 180 ডিগ্রি। দেখো সর্বনিম্ন হবে যখন 180 ডিগ্রি। দেখো আলফা 180 ডিগ্রি হইলে কি হয়, আলফা যদি 180 ডিগ্রি হয়, আলফা 180 ডিগ্রি হইলে কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1। তো কজ 180 ভ্যালু -1, এখানে বসাই দাও, এটা হবে -2pq, -2pq। তাহলে এখানে √p - q হোল স্কয়ার সমান p - q। তবে এখানে একটা কথা আছে, যখন আমরা বিয়োগ করব, বলো আমি কি আগে থেকে জানি এখানে p বড় নাকি q বড়? ভেক্টর যখন বিয়োগ করব, বিয়োগ করার ক্ষেত্রে অলওয়েজ বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। তো আমি তো এখানে জানি না p বড় নাকি q বড়, তাহলে এটা লেখার সময় আমরা এইভাবে একটা চিহ্ন ইউজ করব, মাইনাস না দিয়ে এই যে p ডিফারেন্স q, এই চিহ্নটাকে বলে ডিফারেন্স। এটা মানে হচ্ছে যদি p বড় হয় তাহলে p থেকে q বিয়োগ হবে, আর যদি q বিয়োগ মানে q বড় হয় q থেকে p বিয়োগ হবে, মানে বড় থেকে ছোট বিয়োগ হবে। এই জিনিসটা বোঝায়। ধরো একটা বল 5 নিউটন, একটা 7 নিউটন, তার মানে 7 থেকে 5 বিয়োগ হবে। এই চিহ্নটার মানে হচ্ছে এইটা যে বড় জিনিস থেকে ছোট জিনিসটা বিয়োগ হবে। তো যখন এই আলফার মান 180 ডিগ্রি, তখন এই লব্ধির মান হবে সর্বনিম্ন, এবং সেই সর্বনিম্ন মানটা কি দুইটা বলের বিয়োগফলের সমান। এবং এইটার বেসিক কনসেপ্টটা কি ভাইয়া, দুইটা বল বিপরীত ডিরেকশনে আছে। 180 ডিগ্রি মানে কি, দুইটা বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে ধরো এইটা পি হইলে এইটা কিউ, যখন এরা ঠিক অপোজিট ডিরেকশনে থাকবে তখন এদের লব্ধির মান হবে সর্বনিম্ন এবং বড় থেকে ছোট বিয়োগ হবে। দেখো আমার চিত্র দেখে বলো বড় কোনটা, চিত্র দেখে বলো কোনটা বড়, পি বড় নাকি কিউ বড়? ভাই এদেরকে প্রকাশ করার জন্য আমি যতটুকু দৈর্ঘ্য আগাইছি এটা হচ্ছে তার মান, পি এর মান এতটুকু, কিউ এর মান এতটুকু, অবশ্যই পি বড়, চিত্র দেখে বোঝা যাচ্ছে পি বড়, তাহলে পি থেকে কিউ বিয়োগ হবে। কথা বুঝছো? এই যে এখানে আমার চিত্রটা দেখেই বোঝা যায় যে পি এর মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা বেশি আর কিউ এরটা ছোট। আর পরীক্ষায় তো এমনি চিত্র দিয়ে বলবে না, পরীক্ষায় তো তোমাকে ভ্যালু দেওয়াই থাকবে। আচ্ছা এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে তো? জাস্ট এখন খালি মনে রাখবা যে আলফা এর ভ্যালু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুটো যদি একই দিকে কাজ করে, তাহলে এদের লব্ধি হবে সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ লব্ধি হচ্ছে তাদের যোগফলের সমান। আর যদি দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা ভেক্টর বা দুইটা বল, তুমি দুইটা বল চিন্তা করো যে পি একটা বল, কিউ একটা বল, যদি বিপরীত দিকে কাজ করে তখন লব্ধির মান হবে সর্বনিম্ন, এবং সেই লব্ধির মান হচ্ছে দুইটা বলের বিয়োগফলের সমান। এবার আমাকে বলো, ধরো একটা বল 3 নিউটন আর একটা বল 6 নিউটন, এদের সর্বোচ্চ মান কত লব্ধির এবং সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম 9 নিউটন, সর্বনিম্ন মান 6 থেকে 3 গেলে 3 নিউটন। মাঝে মধ্যে একটা এমসিকিউ আসে, একটা এমসিকিউ থাকে এরকম যে দুইটা বল, ধরো একটা 3 একটা 6, এই দুইটা বলের লব্ধি নিচের কোনটি হতে পারে না? অপশন 5, 7, 9, 11, কোনটা? 5, 7, 9, 11, উত্তর হচ্ছে 11। কারণ এই যে দুইটা বল 3 এবং 6 নিউটন, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা খুশি তা হোক,
সর্বোচ্চ লব্ধি হইতে পারবে 9 নিউটন যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এবং সর্বনিম্ন লব্ধি হবে 3 নিউটন যখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তো 0 থেকে 180-র মধ্যে তুমি অ্যাঙ্গেল যাই দাও না কেন, মধ্যবর্তী যে কোনো অ্যাঙ্গেলের জন্য লব্ধির মান অবশ্যই 3 থেকে বড় আর 9 থেকে ছোট আসবে। কোনোভাবেই 9 এর চাইতে বড় পসিবল না এবং 3 এর চাইতে ছোটও পসিবল না। কাজে এদের লব্ধি কোনোভাবেই 9 এর চাইতে বড় 10 নিউটন হইতে পারবে না, 11 হইতে পারবে না। 3 এর চাইতে ছোট 2 নিউটন হইতে পারবে না, 1 নিউটন হইতে পারবে না। এইবার চলো এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আগে একটা ম্যাথ করি। ধরো একটা বল হচ্ছে 6 নিউটন, একটা 8 নিউটন, এবং এরা 120 ডিগ্রি কোণে ক্লিয়ার হতো। বলো লব্ধির মান কত, আগে বলো লব্ধির মান কত, এবং 6 নিউটন এই বলের সাথে লব্ধির অ্যাঙ্গেল কত বলো। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে 6 নিউটন এবং 8 নিউটনের দুইটা বল ক্লিয়ার হতো 120 ডিগ্রি কোণে। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এদের লব্ধির মান কত, এবং 6 নিউটন বলের সাথে লব্ধির দিক অ্যাঙ্গেল কত, মানে দিক মানে অ্যাঙ্গেল কত। কনিকের মেগা এক্সাম কবে, দেরি আছে, আগে ইন্টিগ্রেশনের মেগা এক্সাম হোক তারপরে জানাই দেব। তো লব্ধির মান কত বলো, রুট ওভার অফ পি স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ 2 ইন্টু 6 ইন্টু 8 কস 120 ডিগ্রি। এই কত আসছে, 13.34, হ্যাঁ। একজন বলছে 2√13, আচ্ছা 2√13 লিখি, তুমি দশমিকে লিখো, কোনো সমস্যা নেই, এত নিউটন। আরেকটা আমি তোমাকে জিজ্ঞেস করছি যে 6 নিউটন, বলছি যে 6 নিউটন বলের সাথে লব্ধির দিক, 6 নিউটন বলের সাথে লব্ধির দিক ধরলাম 6 নিউটন বলের সাথে লব্ধির দিক tan থিটা। তাহলে কার সাথে অ্যাঙ্গেল বার করতে বলছে, কার সাথে অ্যাঙ্গেল বার করতে বলছে, 6 নিউটন বলের সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে। বাকি যেই বলটা আছে 8, উপরেও থাকবে নিচেও থাকবে। উপরে সাইন আলফা, আলফা এর মান কত 120, নিচে কস আলফা। এটা কত আসে বলো, থিটা বের করে বলো, tan ইনভার্স করে দিয়ে, tan ইনভার্স করে দিয়ে বলো থিটা কত আসে। থিটা কত আসছে 73.897, 897, তার মানে 73.9, 73.9 ডিগ্রি। আচ্ছা এইবার যদি পরীক্ষায় বলতো যে 8 নিউটন বলের সাথে লব্ধির দিক কত, মানে অ্যাঙ্গেল কত বলো, কত হইতো। আমি তো তোমাকে বলছি 6 নিউটন বলের সাথে লব্ধির দিক, তাহলে 6 এর সাথে হইলে 6 হবে সিঙ্গেল এবং নিচে বসবে। আর যদি 8 নিউটন বলের সাথে বলতাম তাহলে 6 এর জায়গায় বসতো 8, 8 এর জায়গায় বসতো 6, এবং তখন অ্যাঙ্গেলটা কত হইতো, টোটাল অ্যাঙ্গেল যেহেতু 120, 120 থেকে এটা বিয়োগ করো, কত হয় 46.1 ডিগ্রি। ক্যালকুলেশন না করেও তো বলে ফেলা যায় টোটাল অ্যাঙ্গেল 120। মনে করো যে এখানে খেয়াল করে দেখো, ওয়েট, ধরো তুমি থিটা বাইর করছো, এই যে থিটা, প্রশ্নে তোমাকে আলফা দেওয়া আছে। এখন থিটা প্রাইম তো আলাদা করে সূত্র দিয়ে বাইর করার দরকার নাই, টোটালটা ধরো এই যে 120, তার মধ্যে এটা যদি হয় 70 এটা হবে 50, এটা যদি হয় 90 এটা হবে 30। বুঝছো কথা, ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হইলো, এবং এই টপিক থেকে আসলে আমাদের আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এইবার আগে আরেকটা কনসেপ্ট বোঝো, তারপরে আমরা ম্যাথে চলে যাব। ধরো পি একটা বল বা ভেক্টর এবং কিউ আর একটা বল, তুমি বল চিন্তা করো। ধরো এই যে ও বিন্দুতে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, একজন পি বলে এইদিকে টানতেছে আর একজন কিউ বলে এইদিকে টানতেছে। চিত্র দেখে কি বোঝা যাচ্ছে না যে পি ইজ গ্রেটার দেন কিউ, বলো। ধরো আলফা কোণে, ওয়েট, ধরো পি এবং কিউ এই দুইটা বলে দুইজন বন্ধু, তোমরা ও বিন্দুতে একটা বস্তু আছে এটাকে টানতেছো। দেখো পি এর মান বেশি, কিউ এর মান কম, দেখো চিত্র দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, চিত্রটা এমন ভাবে আঁকাইছি দেখেই যেন বোঝা যায়, খেয়াল করে দেখো, চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে পি ইজ গ্রেটার দেন কিউ, কারণ এই দেখো পি এর দৈর্ঘ্য আমি বেশি দিছি, কিউ এর দৈর্ঘ্য ছোট দিছি। আচ্ছা এখন আমাকে বলো, যদি একটা বল ছোট হয় একটা বল বড় হয়, তাহলে এই দুইটা বলে লব্ধি কার কাছাকাছি থাকবে বলো।
মনে করো যে এই দুইটার ঠিক মধ্যবর্তী রেখা এইটা, ওয়েট, ধরো এই যে পি এবং কিউ এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যে আলফা, এই আলফা এর ঠিক ঠিক সমদ্বিখণ্ডক রেখা এইটা, ধরো এটা হচ্ছে সমদ্বিখণ্ডক রেখা। তো ভাই একটা বল যদি বড় হয় আর একটা যদি ছোট হয়, তুমি এইভাবে চিন্তা করো যে একজন বন্ধু এদিকে 100 নিউটন বলে টানতেছে একটা বস্তুকে, আর তুমি ধরো যে 50 নিউটন বলে এদিকে টানতেছো, তাহলে এই বস্তুটা কার দিকে বেশি যাবে বলো? অবশ্যই এই যে যার বলের মান বেশি, লব্ধিটা অবশ্যই তার কাছাকাছি থাকবে। তাহলে এই যে লব্ধির মানটা কার কাছাকাছি থাকবে? পি এর কাছাকাছি থাকবে। দেখো ধরো এটা হচ্ছে সমদ্বিখণ্ডক রেখা, লব্ধিটা অবশ্যই পি এর কাছাকাছি থাকবে। এবার যদি একটা চিত্র এরকম হয়, ধরো এবার পি ছোট কিউ বড়, পি ছোট কিউ বড়, তুমি তো এক্সাক্ট অ্যাঙ্গেল কোন দিকে হবে সেটা সামান্তরিক এঁকে বাইর করতে পারো। ধরো তুমি এই দুইটার সামান্তরিক আঁকাইলা, আর একটু ছোট করি, মানে এক্স্যাক্টলি তুমি যদি একদম একুরেট বাইর করতে চাও যে ভাই আমি একদম একুরেট বাইর করবো কোথায় হবে, তাহলে সেটা কিভাবে বাইর করবা? এই যে সামান্তরিক, এই যে সামান্তরিক আঁকাও, সামান্তরিক আঁকায় তুমি ইজিলি বাইর করতে পারবা। বাট আমরা একুরেটটা চাচ্ছি না, মানে রাফলি আগে অ্যাঙ্গেলটা, আমি জাস্ট অ্যাঙ্গেলটা তোমার কাছে জানতে চাইছি যে অ্যাঙ্গেলটা কার কাছাকাছি হবে। তুমি বুঝতে পারছো যে অ্যাঙ্গেলটা পি এর কাছাকাছি হবে, এটাই এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো এখানে যে এই যে পি ছোট কিউ বড়, পি ছোট কিউ বড়, ধরো এইটার মধ্যবর্তী সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এইটা, এই যে ধরো এই যে পি এবং কিউ এই দুইটার অ্যাঙ্গেলের ঠিক সমদ্বিখণ্ডক রেখা, মানে ঠিক মাঝারি হচ্ছে এটা, মাঝামাঝি একদম। তাহলে এখানে যেহেতু কিউ বড়, নিচে লিখে দেই, যেহেতু এখানে কিউ গ্রেটার দেন পি, তাহলে লব্ধিটা অবশ্যই কিউ এর কাছাকাছি থাকবে, লব্ধিটা অবশ্যই কিউ এর কাছাকাছি থাকবে, মানে সমদ্বিখণ্ডক রেখা থেকে কিউ এর দিকে হেলে থাকবে, কিউ এর দিকে হেলে থাকবে। বলো এতটুকু কথা কি ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছি সব ক্লিয়ার? ঠিক আছে, চলো এখন আমরা ম্যাথে চলে যাবো ভাই, আর আমরা সময় ক্ষেপণ করবো না, এগুলো সবই আমরা 8-এর এ। শোনো, এই 8-এর এ আমরা হয়তো প্রথম 3 ক্লাস বা 4 ক্লাস, প্রথম 4 ক্লাস হয়তো 8-এর এ পড়বো, আরো বেশি লাগবে। 8-এর এ বা 8.1 কিছু প্রমাণ টাইপের ম্যাথ আছে, 8.1 পরে 5 ক্লাস লাগবে, তারপর এটাতে লাগবে 3 ক্লাস 8 ক্লাস, এটাতে 4 ক্লাস, 5 3 4 12 ক্লাস লাগবে। ওকে, তাহলে আমরা সামান্তরিক সূত্রটা রিভিউ করলাম। আচ্ছা এখানে একটা জিনিস পরীক্ষার মাঝে মধ্যে এরকম হইতে পারে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই যে একটা ভেক্টর আর এই যে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? ধরো তোমাকে এটা দেয়া আছে 150 ডিগ্রি, উত্তর কি হবে বলো? এগুলো যদিও তোমরা ভেক্টরে পড়ছো, এই যে ধরো এটা পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, অনেকে যদি 150 ডিগ্রি বলে ফেলে তাহলে কিন্তু হবে না। আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিচ্ছে, সবাই বলতেছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কেমনে? দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে দুইটা ভেক্টরকেই একই বিন্দু থেকে উৎপন্ন চিন্তা করা লাগবে, বা দুইটা ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন এইরকম ভাবে রিপ্লেস করা লাগবে। তো দেখো এখানে পি ভেক্টরটা উৎপন্ন হয়েছে এখান থেকে, আবার কিউ ভেক্টরটা উৎপন্ন এখান থেকে, দুইটা ভেক্টরের পাদবিন্দু, দুইটা ভেক্টরের আদি বিন্দু বা পাদবিন্দু কিন্তু সেম না, আগে সেম বানাইতে হবে। কেমনে? তুমি এই ভেক্টরটাকে এখানে শিফট করো, মান এবং ডিরেকশন সেম রেখে, ধরো একটু বর্ধিত করে দিই, ধরো মান এবং ডিরেকশন সেম রেখে এটাকে এদিকে বর্ধিত করো। ধরো এই যে পি ভেক্টরটা আগে ছিল এতটুকু, আমি এখন এইটাকে এখানে নিয়ে এসে ধরো ধরো ধুর এই যে এখানে, ধরো এখন পি ভেক্টর হচ্ছে যে এখান থেকে উৎপন্ন, এই যে এখান থেকে উৎপন্ন, এই যে এটা পি। তাহলে এইবার এই যে পি ভেক্টরও ধরো ও বিন্দু থেকে উৎপন্ন, কিউ ভেক্টরও ও বিন্দু থেকে উৎপন্ন, তাইলে এইবার আমরা এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারি, সেটা হচ্ছে এই যে আলফা। এটা কত হবে? এই আলফা সমান হবে 30 ডিগ্রি। বুঝতে পারছো? এবং একই বিন্দু থেকে উৎপন্ন হইলেও চিন্তা করে দেখো, এই যে পি এবং কিউ একই বিন্দু থেকে উৎপন্ন হইছে, কেউ চাইলে তো অ্যাঙ্গেলটা এইদিকেও নিতে পারতো না, ভাইয়া অ্যাঙ্গেলটা সবচেয়ে ছোট অ্যাঙ্গেল নিতে হবে। দেখো এইটা হবে 30, আর কেউ যদি এইদিকে ঘুরে এটা হবে 330, কারণ দুইটা মিলে টোটাল 360। অলওয়েজ ক্ষুদ্রতম যে অ্যাঙ্গেলটা সেটা কাউন্ট করা লাগবে, খুব ইজি। এগুলো আসলে সবাই জানো, এগুলো জানো না এমন কেউ আসলে নাই, এর চাইতে আরো অনেক বেশি কিছু তোমরা ভেক্টর অধ্যায়ে পড়ে ফেলছো।
তাহলে এইবার আমাদের যা লাগবে, আজকে ক্লাসে আমরা যা কিছু ম্যাথ করবো, এই যে দুইটা সূত্র, একটু তাকাই থাকো, খালি 10 সেকেন্ড, 10 সেকেন্ড তাকাই থাকো। এই সূত্র সবার একদম টুডস্ত মুখস্থ, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এবং এই দুইটা সূত্র tan থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, নিচে বসবে, এবং বাকিটা উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে সাইন আলফা নিচে কস আলফা। নরমালি আমরা অ্যাঙ্গেল বাইর করার সময়, যে লব্ধির দিক বাইর করার সময় অলওয়েজ আমরা অনুভূমিক বরাবর যে বলটা থাকে সেটার সাথেই আমরা বাইর করি, আমাদের এটাই ইজি লাগে। বাট কেউ চাইলে এটাও বের করতে পারে, এটাও বের করতে পারে, যদি প্রশ্নে উল্লেখ করে না দেয়। আর উল্লেখ করে দিলে তো যেটা চাইবে সেটাই করতে হবে। ওকে, এইবার নাম্বারটা লিখো, প্রশ্ন পরে তুইলো, খালি নাম্বারটা লিখো, প্রশ্নটা পড়ো। এরকম ম্যাথ ভেক্টরে পড়ছো না? বলো, প্রশ্নটা পড়ো, প্রশ্ন লিখা লাগবে না, এগুলা প্রশ্ন অনেক বড় বড়। শোনো, স্থিতিবিদ্যার প্রশ্ন অনেক বড় বড় হয়, লিখলে অনেক সময় লাগবে। তার যদি তোমরা শুধু নাম্বারটা লিখে রাখো, এগুলো সব বোর্ডে আসা ম্যাথ। স্থিতিবিদ্যায় যা পড়াবো সবই বোর্ডে আসা ম্যাথ, বোর্ডে আসা ম্যাথের বাইরে কিছু লাগবেই না। তো তুমি খালি নাম্বারটা লিখে প্রশ্নটা পড়ো। কি বলছে ভাইয়া? কোন বিন্দুতে 3p এবং 2p এই দুইটা বলে লব্ধি আর। এই যে এখান থেকে একটা সূত্র আসবে, দেখো, একটা বল হচ্ছে 3p আর একটা বল 2p, এবং এই দুইটা বলে লব্ধি হচ্ছে আর। তারপরে বলছে প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বল দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় কর। আমি ধরলাম বল দ্বয়ের অন্তর্গত কোণ আলফা। তোমরা পরীক্ষায় লিখবা মনে করি বা ধরি, লিখে নিবা ধরি বল দ্বয়ের অন্তর্গত কোণ আলফা। আমরা তো দুইটা বলের মধ্যবর্তী কোণকে নরমালি আলফাই ধরি। তো আমাদের সূত্রটা কি ছিল মনে আছে? সূত্রটা ছিল এই যে দেখো, কোন একটা বিন্দুতে দুইটা বল যদি ক্রিয়ারত থাকে তাহলে লব্ধি স্কয়ার সমান প্রথম বলের বর্গ প্লাস দ্বিতীয় বলের বর্গ প্লাস 2 ইন্টু দুইটা বলের গুণফল ইন্টু কস আলফা। নিশ্চয়ই সূত্র তোমাদের মনে আছে। এইবার দেখো, আমি প্রথম সূত্রটা লিখবো। দেখো, লব্ধি কত? লব্ধি হচ্ছে আর। তো লিখবা প্রথম ক্ষেত্রে লব্ধি স্কয়ার মানে আর স্কয়ার সমান প্রথম বলের বর্গ। এই বলো, এটাকে স্কয়ার করলে কি হবে? 3p কে স্কয়ার করলে হবে 9p স্কয়ার, একবার লিখে ফেলবা। 2p কে স্কয়ার করলে হবে 4p স্কয়ার প্লাস, এইবার দেখো এটাও একবার লিখবা 2 ইন্টু, মনে মনে 2 ইন্টু দুইটা বলের গুণফল। ভাইয়া এই বয়সে এটা কিন্তু একটা লাইন বাড়ায় লাভ নাই। 2 ইন্টু দুইটা বলের গুণফল, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12p স্কয়ার। আচ্ছা আগে বলো, এটা এক লাইনে কে লিখতে পারছো বলো? ভাইয়া এখন কি আমার রুট ওভার দিয়ে একটা লাইন, তারপরে আলাদা আলাদা একটা লাইন, অত সময় দরকার আছে? ভাই এই ম্যাথগুলো এমনি বড় বড় হয়, আমি একবারে লিখবো। এই বুঝছো আশা করি। প্রথম বলের বর্গ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস 2 ইন্টু এই দুইটা বল গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12p স্কয়ার কস আলফা। আচ্ছা এবার একটু সাজিয়ে লিখি, দাঁড়াও। আর স্কয়ার সমান 9 আর 4 যোগ করলে 13 প্লাস 12p স্কয়ার কস আলফা। এখানে রেখে দিলাম। ধরো প্রথম শর্ত অনুযায়ী এই যে একটা সমীকরণ, প্রথম শর্ত অনুযায়ী এটা একটা সমীকরণ। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, ধরো এখানে লিখি, তোমরা নিচে নিচে লিখো, আমি বামে এবং ডানে মিলে লিখতেছি। দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি, যে প্রথম বলটির মান দ্বিগুণ করলে, এবার এটাকে এখানে নিয়ে আসো, যে এটা দ্বিতীয় ক্ষেত্র, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। খেয়াল করে দেখো, ওয়েট, শোনো, প্রথম বল ছিল কত? 3p, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 6p। ভালো মতো বুঝছো, প্রথম বলটাকে তুমি দ্বিগুণ করলা, তার মানে আগে ছিল 3p, এখন হবে 3 দুগুণে 6p। লব্ধির মানও দ্বিগুণ হয়। লব্ধি আগে ছিল আর, এখন হবে 2r। মাঝখানে এই বলের কোনো চেঞ্জ হয়েছে বলো? আমার কথা শোনো, প্রথম বলটা দ্বিগুণ হয়েছে 3 দুগুণে 6p, লব্ধিটাও দ্বিগুণ হয়েছে, লব্ধিটা দ্বিগুণ হয়েছে, আর হয়েছে 2r। কিন্তু এই দ্বিতীয় বলের কোনো চেঞ্জ হয়েছে বলো? দ্বিতীয় বলের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাইলে প্রথম বলটা 6p হয়ে গেছে, দ্বিতীয় বলটা আগে যা ছিল তাই আছে, 3p হয়ে গেছে 6p। দ্বিতীয় বলের কোনো চেঞ্জ প্রশ্নে বলে নাই, তাহলে আগে যা ছিল তাই আছে। তার মানে এইবার কি আমি বলতে পারি না যে এই দুইটা বলের লব্ধি হচ্ছে 2r? বলো কে কে একমত? এবং মধ্যবর্তী কোণ কিন্তু সেমই আছে, প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই যে মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়েছে। মধ্যবর্তী কোণ প্রথম কন্ডিশনেও যা, দ্বিতীয় কন্ডিশনেও একই থাকবে। তোমাকে সেই অ্যাঙ্গেলটাই বের করতে বলছে। এই জিনিসটা কে কে বুঝছো? হ্যাঁ বুঝতে পারছো। এইবার দেখো লব্ধি স্কয়ার, দেখো 2r, আমাকে বলো লব্ধি 2r কে যদি স্কয়ার করি কি হবে? 4r স্কয়ার। এই যে লব্ধির বর্গ, 2 হবে 4, আর হবে r স্কয়ার। প্রথম বলকে স্কয়ার করো, 6 6 6 30p স্কয়ার প্লাস
দ্বিতীয় বলকে স্কয়ার করো, 2 দুগুণে 4 পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি কিউ, মানে 2 ইন্টু এই দুইটা বলের গুণফল, 6 দুগুণে 12 আর 2 12 দুগুণে 24 পি স্কয়ার কজ আলফা। এটা কে কে বুঝছো বলো? এই যে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, 2 ইন্টু 6 দুগুণে 12 12 দুগুণে 24 পি ইন্টু পি গুণ করলে পি স্কয়ার। হ্যাঁ এবার দেখো 4 আর স্কয়ার সমান 36 আর 4 40 40 আর স্কয়ার প্লাস সরি আর না তো পি স্কয়ার 40 পি স্কয়ার প্লাস 24 পি স্কয়ার কজ আলফা। তো এখানে দেখো 4 দিয়ে ভাগ করা যায়, ভাগ করে দেই, তাহলে 4 দিয়ে ভাগ করলে 10 পি স্কয়ার প্লাস যদি 4 দিয়ে ভাগ করে 4 6 24 পি স্কয়ার কজ আলফা। এই যে ধরো এটাকে 2 নাম্বার সমীকরণ। এইবার 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও অথবা সমান সমান বসাও। দেখো ভাইয়া এখানেও আছে আর স্কয়ার, দেখো আর স্কয়ার সমান এইটা, আবার এখানে আর স্কয়ার সমান আসছে এইটা, তাহলে দুইটা তুমি সমান নিতে পারো। এটার বাম পাশ সমান, তাহলে অবশ্যই ডান পক্ষ দুইটাও সমান হবে, নিলেই ম্যাথ শেষ। অথবা 1 নং থেকে 2 নং বিয়োগ করে দিতে পারো, যার যেমনে ভাল লাগে। দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করো, আর স্কয়ার থেকে আর স্কয়ার বিয়োগ হলে বাম পাশে 0, আর ডান পাশে 13 পি স্কয়ার থেকে 10 পি স্কয়ার গেলে থাকবে 3 পি স্কয়ার প্লাস 12 পি স্কয়ার কজ আলফা থেকে 6টা পি স্কয়ার কজ আলফা গেলে থাকবে 6টা পি স্কয়ার কজ আলফা। এবার ভাগ করে দাও, কি দিয়ে ভাগ করবা? 3 পি স্কয়ার। দেখো এখানেও 3 পি স্কয়ার আছে, এখানেও 3 পি স্কয়ার আছে, তাহলে ভাগ করে দিলে এই পাশে তো শূন্যই থাকবে। এখানে 3 পি স্কয়ার দিয়ে ভাগ করলে 1, এখানে হবে 2 কজ আলফা। একে কে বুঝছো? এই যে দেখো এখানেও আছে 3 পি স্কয়ার, এখানেও আছে 3 দুগুণে 6, 2 ইন্টু 3 পি স্কয়ার, 3 পি স্কয়ার দিয়ে ভাগ করে দিছি। সুতরাং কজ আলফা সমান +1, এই পাশে এসে হয়ে যাবে -1, -1 কে 2 দিয়ে ভাগ করলে -1/2। তাইলে আলফা সমান কজ ইনভার্স -1/2, মানে কি ক্যালকুলেটরে বসাই দাও অথবা এটা মুখস্থ রাখতে পারো যে কজ ইনভার্স -1/2 মানে 120 ডিগ্রি। কজ ইনভার্স -120 ডিগ্রি মানে কত? 100। কজ ইনভার্স -1/2, কজ ইনভার্স -1/2 এর মান হচ্ছে 120 ডিগ্রি। শেষ। কে কে বুঝছো বলো? খুবই ইজি ম্যাথ না? তাহলে এই টাইপের প্রশ্নগুলো দেখো, এগুলো কিন্তু হায়ার ম্যাথে অনেক বেশি আসে। ফিজিক্সে ভেক্টর অধ্যায়ে এই টাইপের প্রশ্ন সৃজনশীলে কম আসে, কারণ ভেক্টর অধ্যায়ে ডট গুণন, ক্রস গুণন, লম্ব বিক্ষেপ, ক্ষেত্রফল সংক্রান্ত জিনিস, তারপরে নদী নৌকার পারাপার সংক্রান্ত জিনিস, এবং ওই যে ভেক্টর ক্যালকুলাস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স কার্ল, ওই টপিকগুলো সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ফিজিক্সে কিন্তু এই টাইপগুলো পরীক্ষায় দেওয়া লাগে না ভেক্টরে, কারণ আরো অনেক ইম্পর্টেন্ট টাইপ আছে। তো স্থিতিবিদ্যায় কিন্তু এই টাইপগুলোই 8.1 আছে, তো এগুলো কিন্তু সৃজনশীল অনেক বেশি আসে, দেখতে পারতেছো। ওকে ফাইন। তারপরে 2 নাম্বার, শুধু প্রশ্নটা রিডিং পড়ো, প্রশ্ন তোলা লাগবে না, এত বড় বড় প্রশ্ন তুলতে তুলতে দেখবা যে দিন চলে গেছে। তুমি 2 নাম্বার দিয়ে প্রশ্নটা রিডিং পড়ো, রিডিং পড়ে আগে বলো কি করতে হবে, কে কে বুঝছো। এখানে আমি সামান্তরিকের লব্ধির মান নির্ণয়ের সূত্র নিব নাকি দিক নির্ণয়ের সূত্র নিব, আগে প্রশ্নটা পড়ো। প্রশ্নটা রিডিং পড়ে আমাকে আগে বলো যে এখানে আমরা তো 2টা সূত্র শিখছি আজকে ক্লাসে। কি কি সূত্র? লব্ধির মান নির্ণয়ের সূত্র, লব্ধি স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তারপরে লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখানে আমরা কোনটা ইউজ করব, কোনটা ইউজ করব তুমি দেখে বলো। অবশ্যই প্রশ্ন পড়ো আগে, আগেই বলে ফেলো না, প্রশ্ন পড়ো। কোন বিন্দুতে পি ও কিউ মানের 2টা বলের লব্ধি পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি এর সাথে 60 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে। মনে আছে? আচ্ছা, এরপরে বলছে পি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ হয় 30 ডিগ্রি। আচ্ছা, যখন পি বলটা পি ছিল তখন অ্যাঙ্গেলটা ছিল 60 ডিগ্রি, পি যখন দ্বিগুণ মানে পি যখন 2p হয়ে যাবে তখন হয়ে যাবে 30 ডিগ্রি। আচ্ছা ভালো কথা। আগে প্রথম কন্ডিশন, তোমাকে বলছে বল দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তুমি লিখবা ধরি বল দ্বয়ের অন্তর্গত কোণ আলফা, এটা বাংলায় লিখে নিবা। প্রথম ক্ষেত্রে লিখো ধরি বল দ্বয়ের অন্তর্গত কোণ আলফা। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো পি বলের সাথে লব্ধি 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে tan 60 ডিগ্রি, মনে আছে tan থিটা, tan 60 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে। পি হবে সিঙ্গেল এবং নিচে বসবে। কিউ উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। ধরো এটা একটা সমীকরণ।
তারপর দ্বিতীয় ক্ষেত্রে, আচ্ছা এখানে মান বসাই দিই, দাঁড়াও এই এক লাইনে বসাই দিই। tan 60 এর মান কত কে কে জানো বলো? নতুন একটা লাইন লিখে তো লাভ নাই। tan 60 এর মান যে √3, এটা তো সবাই জানো, জানো না? tan 60 এর মান যে √3, এটা আমি এই লাইনে বসাই দেই, তোমরা আরেকটা লাইন লিখো। হ্যাঁ √3। তারপর দ্বিতীয় ক্ষেত্রে, ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? পি বলটিকে দ্বিগুণ করলে, তার মানে পি যদি 2p হয়, এটা মনে মনে খালি শোনো, ধরো পি হয়ে গেল 2p, তখন এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি থেকে কমে হয়ে যায় 30 ডিগ্রি। কারণ কি বলো, কমছে কেন বলো তো দেখি? এই পি এর মান বৃদ্ধি করছি, পি বলের মান বৃদ্ধি করায় আগে পি এর সাথে লব্ধির দিক ছিল 60 ডিগ্রি, এখন 30 ডিগ্রি হয়েছে, অ্যাঙ্গেল কমছে কেন? কারণ লব্ধিটা বৃহত্তর বলের কাছাকাছি থাকে, যেই বলটা বড় লব্ধি তার কাছাকাছি থাকে। তো প্রথমে পি এর মান ছিল শুধু পি, মানে ছোট ছিল, লব্ধি পি থেকে 60 ডিগ্রি কোণে ছিল, মানে দূরে ছিল। পি এর মান যখন বেড়ে 2p হয়েছে, তার মানে পি এর মান এবার বড় হয়েছে, বাড়ছে। তাহলে পি এর মান যেহেতু বাড়ছে, লব্ধিটা পি এর কাছাকাছি আসবে। তাহলে আগে অ্যাঙ্গেল 60 ডিগ্রি ছিল, এখন কাছে এসে 30 ডিগ্রি হয়ে গেছে, বুঝছো? আগে ছিল যে 60 ডিগ্রি, মনে করো যে এরকম এরকম 60 ডিগ্রি, এই যে এতটুকু, এবার কাছে এসে 30 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লিখি দেখো, এবার দেখো tan 30 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে। কার সাথে অ্যাঙ্গেল? 2p। এইবার কিন্তু শুধু পি লিখলে ধরা খাবা। এবার কিন্তু পি হয়ে গেছে কি, এবার কিন্তু পি হয়ে গেছে 2p। এই যে খেয়াল করে দেখো, এবার পি হয়ে গেছে কি 2p, এবার পি কিন্তু পি নাই, উপরে sin আলফা নিচে cos আলফা। এবার পি কিন্তু আর পি থাকতেছে না, 2p হয়ে গেছে। এবার আমাকে বলো tan 30 এর মান কত? আমরা সবাই জানি tan 30 এর মান 1/√3। ওকে ফাইন। এইবার এখান থেকে আমাকে বলো বাইর করতে হবে কি? বাইর করতে হবে আলফা এর মান। এই যে দেখো এই দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ সমাধান করে আমার বের করতে হবে কার মান? আলফা এর মান। এবার আগে বলো কি করা যায় ভাই? একটা সমীকরণকে একটা সমীকরণ দিয়ে ভাগ করে দেই। দেখো ভাগ করে দিলে কিউ sin আলফা কাটা, তাই না? ভাগ করে দিলে এখানে উল্টায় গিয়ে গুণ হয়ে √3 গুণ হয়ে যাবে 3। দাঁড়াও ভাইয়া, এই যে দেখো সেম জিনিস, এই সেম জিনিস উপরে উপরে আর এখানে সেম, ভাগ করে দাও, ভাগ করে দিলে কাটাকাটি যাবে। তাহলে লিখো 1 নংকে 2 নং দিয়ে ভাগ করি, 1 নং সমীকরণকে 2 নং দিয়ে ভাগ। তাহলে √3 কে যদি 1/√3 দিয়ে ভাগ করি, উল্টে যাবে, উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে √3 আর √3 গুণ হয়ে হবে 3, গুণ হয়ে হবে 3। এবং এখানে এটা এটা কাটা, এটা নিচে থাকবে, এবং যেটা দিয়ে ভাগ করতেছি সেটা যেহেতু হরের মধ্যে আছে, উল্টায় গিয়ে গুণ হয়ে যাবে। এই কে কে বুঝছো? এই ভাগটা তো পারো। এটা উল্টায় গিয়ে উপরে উঠে যাবে, 2p প্লাস কিউ cos আলফা, আর নিচে হবে p প্লাস কিউ cos আলফা, p প্লাস কিউ cos আলফা। দেখো কি হয়েছে ভাই, এইটাকে যদি এটা দিয়ে ভাগ করো, কিউ sin আলফা কাটা, এটাকে যেহেতু ভাগ করতেছে এটা নিচেই থাকবে। এই যে তুমি ভাগ করে দেখো, এটাকে এটা দিয়ে ভাগ করো, এইটা এটা কাটা, এটা নিচেই থাকবে, কারণ এটা লবে ভাগাকারে আছে, নিচেই থাকবে। আর এইটা হরে আবার ভাগাকারে আছে, তাহলে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। ভাইয়া এই জিনিসটা এই বয়সে মনে মনে করতে পারা উচিত। যারা মনে মনে করতে পারতেছো না, তোমরা আগে এইটাকে ভাগ দিয়ে এটা লিখো, এটা ভাগ এইটা, তারপরে এই উল্টে যাবে, এটা উল্টে যাবে, এইটা এটা কাটা, উল্টে গিয়ে এটা উপরে উঠে যাবে আর এটা নিচে থাকবে। এখানেও সেম কাজ হয়েছে, এটাকে এটা দিয়ে ভাগ করো, উল্টে গিয়ে উপরে উঠে যাবে, √3 আর √3 গুণ হয়ে যাবে। আচ্ছা এইবার আমাকে বলো এখান থেকে যে কোনটার মান বের করি। আচ্ছা দেখো আগে গুণনটা করো, 3p প্লাস 3q cos আলফা সমান 2p প্লাস কিউ cos আলফা। ধরো এখান থেকে p অথবা q যে কোনো একটা মান বের করো। ওয়েট, 2p প্লাস কিউ cos আলফা, মাঝখানে প্লাস দেই নাই, 2p প্লাস কিউ cos আলফা। দেখো এখানে কার মান বের করে ইজি ভাইয়া, p এর মান। এই যে সুতরাং দেখো ওয়েট, 3p থেকে 2p যদি বিয়োগ হয়, 3p থেকে 2p বিয়োগ করলে শুধু p থাকবে, আর কিউ cos আলফা থেকে 3q cos আলফা বিয়োগ করলে ওই পাশে গিয়ে -2q cos আলফা হবে। এই দেখো p এর মান চলে আসছে, শেষ, ম্যাথ শেষ। কে বুঝছো? এইবার p এর মান তুমি 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ যে কোনো একটাতে বসাও, ম্যাথ শেষ। খেয়াল করে দেখো ভাইয়া, আমার দরকার হচ্ছে আলফা এর মান। আমি 1 নংকে 2 নং দিয়ে ভাগ করছি, কিউ sin আলফা কাটা চলে গেছে, তাই না? কাটা চলে গেছে। এখন এখানে শুধু cos আছে, কি আছে? শুধু cos। ভাইয়া আমার আলফা লাগবে,
এখানে যদি সাইন আলফাও থাকে কজ আলফাও থাকে, দুইটা আননোন থাকে, আমার জন্য ক্যালকুলেশন করা কঠিন। আমি ভাগ করে দিয়েছি, সাইন সাইন কাটাকাটি চলে গেছে, শুধু আছে কজ। তো এখান থেকে 3p থেকে 2p গেলে একটা p থাকে, কিউ কজ আলফা থেকে 3q কজ আলফা ওই পাশে গিয়ে বিয়োগ হবে, থাকবে -2q কজ আলফা। এবার p এর মান 1 নঙ্গে বসাবা নাকি 2 নঙ্গে, বলো কোনটা বসানো ইজি? এবার তুমি p এর মান 1 নঙ্গে বসাইতে পারো, 2 নঙ্গে বসাইতে পারো, যেখানে তোমার খুশি। 1 নঙ্গে বসালে তো ইজি। তাহলে দেখো p এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, p এর মান 1 নঙ্গে বসিয়ে, p এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই √3 সমান উপরে কিউ সাইন আলফা। p এর জায়গায় কি বসবে? p এর জায়গায় বসবে -2q cos আলফা, -2q cos আলফা প্লাস আগে থেকে আছে একটা q cos আলফা। ভাই এটা তো মনে মনে বসায় দেওয়া যায়, বলো কাটাকাটিকে কি থাকবে বলো? এটা মনে মনে এক লাইনে বসাবা, -2q cos আলফা আর আগে থেকে আছে +q cos আলফা, কাটাকাটিকে একটা মাইনাস থাকবে, এটা একবারে লিখবা। নিচে থাকবে একটা -q cos আলফা, -q cos আলফা। তাহলে কিউ কিউ কাটা, কিউ কিউ কাটা, √3 সমান মাইনাস সাইন আলফা বাই কজ আলফা সমান টেন আলফা। তাইলে টেন আলফা সমান -√3। এইবার বলো টেন আলফা সমান মাইনাসটা এই পাশে পাঠিয়েছি -√3, এটা কত? -60 ডিগ্রি। বাট আমরা তো অ্যাঙ্গেল এখানে নেগেটিভ নিব না, এই ভেক্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল কি আমরা মাইনাস নেই? এটা হবে -1060। দাঁড়াও, এই যে -√3 মানে কি? -√3 মানে মাইনাস, সামনে আসবে -1060, -1060 আসলে এইভাবে আসবে, -√3 মানে 1060। তাইলে তোমরা কি এই সূত্রটা জানো? কে কে জানো? কই লিখি যে tan 180 - থিটা, তার উপর লিখে দিই tan 180 - থিটা সমান -10 থিটা। কে কে জানো? ত্রিকোণমিতি দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে tan হয় নেগেটিভ। তাহলে এই যে -1060 কে এইভাবে লেখা যায় tan 180 - এটা তুমি বোঝার জন্য খালি শিখো, পরীক্ষায় তুমি ডিরেক্ট মুখস্থ বসাই দিবা। যে -√3 আসছিল না, তুমি এভাবে চিন্তা করে ফেলবা, -√3 মানে -60, 180 থেকে 60 বিয়োগ হবে, বুঝছো? এইভাবে চিন্তা করে বলে 180 থেকে 60 বিয়োগ, তাই 120 ডিগ্রি, tan 120 ডিগ্রি। তাহলে tan কাটা, tan বাদ, সুতরাং আলফা সমান 120 ডিগ্রি। ভাই পরীক্ষা এই লাইনটা তোমার এত বড় করার দরকার নাই, আমি তোমাকে বোঝানোর জন্য যে ত্রিকোণমিতির কোন ফর্মুলা থেকে এটা আসছে, এই যে খেয়াল করে দেখো, tan 180 - থিটা, তুমি চিন্তা করো tan 180 - থিটা মানে -10 থিটা, এই যে tan 180 - থিটা মানে হচ্ছে এই যে -10 থিটা। বাট পরীক্ষার হলে তোমার এত কিছু করার দরকার নাই, তুমি এখানে এসে যখন দেখবা যে tan আলফা সমান -√3, তুমি চিন্তা করবা মাইনাস যদি থাকে -60, ওটা 180 থেকে বিয়োগ কত? 120। ডিরেক্ট এখানে লিখে ফেলবা যে আলফা সমান 120। একে বুঝছো? এখন অনেকেই ভাবতেছো ভাই আগের ম্যাথের অ্যান্সারও ছিল 120, পরেরটাও 120, তাহলে কি এটা মুখস্থ 120 বসাই দিব? না, সবসময় এই বুদ্ধি খাটবে না, সবসময় এই বুদ্ধি খাটবে না। স্থিতিবিদ্যায় যখন দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলে, দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর 120 ডিগ্রি আসবে। তাই বলে তুমি যদি ম্যাথ না করে 120 ডিগ্রি বসায় দিয়ে এসে পড়ো এমসিকিউয়ে, বিশেষ করে এমসিকিউয়ে, তখন কিন্তু ধরা খাবা। অনেক সময় কিন্তু এইগুলা পেঁচায় দেয়। প্রশ্নটা পড়ো, খুবই সহজ একটা প্রশ্ন। কোন বিন্দুতে পি এবং 2p মানের দুইটা বল ক্রিয়াশীল, ভালো কথা, প্রথমটিকে দ্বিগুণ করে, প্রথমটাকে তুমি দ্বিগুণ করলা, মানে প্রথম বলটা হচ্ছে পি, এটাকে তুমি দ্বিগুণ করলা হলো 2p, দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, দ্বিতীয় বলটা আছে 2p, তাকে তুমি 8 একক বৃদ্ধি করলা মানে 2p + 8, লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মান নির্ণয় করো। দেখো এখানে বল দুইটার মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল বলা নাই, মানে আমরা আলফা ধরে নিব। দুইটা বল ধরো, একটা পি একটা 2p, ধরে নিব দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এবং তোমাকে বলছে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, মানে তুমি যদি প্রথম বলের সাথে লব্ধির দিক থিটা ধরো যে টোটাল দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা, ধরো এরকম, ধরো এই যে একটা বল পি একটা 2p, ধরলা যে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা,
এবং লব্ধির দিক, ধরো লব্ধিটা তো বৃহত্তর বলের দিকে থাকবে, ধরো যেটা যেই বলটা বড় লব্ধিটা তো তার দিকেই থাকবে, ধরো এটা থিটা ফিক্স, প্রথম ক্ষেত্রেও থিটা, দ্বিতীয় ক্ষেত্রেও থিটা, মানে কোনো চেঞ্জ হবে না। আগে প্রশ্নটা বোঝার ট্রাই করো। হ্যাঁ, ওয়েট, আমরা ধরলাম, তুমি লিখবা, শুরুতে লিখবা ধরি ধরি বল দ্বয়ের অন্তর্গত কোণ আলফা, মানে এই যে পি এবং টু পি, ধরি পি এবং টু পি এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আলফা, বা বল দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, এবং এবং পি এর সাথে লব্ধির দিক থিটা। তুমি প্রথম বলের সাথে, মানে বুঝতেছো, দুইটা জিনিস ধরে নিতে হবে, যে দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধিটার দিক যেহেতু অপরিবর্তিত থাকে, প্রথম ক্ষেত্রে যদি পি বলের সাথে লব্ধির দিক থিটা হয়, দ্বিতীয় বলের ক্ষেত্রেও, মানে দ্বিতীয় ক্ষেত্রেও থিটাই হবে। এবার প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে টেন থিটা, খেয়াল করে দেখো, তুমি এই থিটাটা কার সাথে ধরছো? ধরো পি এর সাথে, প্রথম বলের সাথে, তুমি যে কোনো একটার সাথে নিতে পারো। তুমি যদি প্রথম কন্ডিশনে, মানে প্রথম ক্ষেত্রে থিটাটা পি এর সাথে ধরো, দ্বিতীয় ক্ষেত্রেও পি এর সাথেই ধরতে হবে, কারণ অপরিবর্তিত আছে। আর যদি প্রথম ক্ষেত্রে টু পি এর সাথে ধরো, দ্বিতীয় ক্ষেত্রেও টু পি এর সাথেই ধরতে হবে, এটা তোমার ইচ্ছা। টেন থিটা সমান, খেয়াল করে দেখো, তুমি কার সাথে অ্যাঙ্গেল নিছো? ধরো পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে। টু পি উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে সাইন আলফা, নিচে কজ আলফা। তারপর দ্বিতীয় ক্ষেত্রে, ভাই দ্বিতীয় ক্ষেত্রে দেখো লব্ধির দিক কিন্তু সেম, তাহলে আগে থিটা হইলে পরেও থিটাই হবে। এবং এইবার দেখো, প্রথম বলটা হয়ে গেছে দ্বিগুণ, মানে আগে যেটা ছিল পি, এবার এটা হয়ে গেছে টু পি, এবং আগে যেটা ছিল টু পি সেটা 8 একক বৃদ্ধি পাইছে, মানে এটা হবে টু পি প্লাস 8। মনে মনে চিন্তা করো, আগে যেটা পি ছিল এটার মান চেঞ্জ হয়ে হয়েছে টু পি, আগে যেটা টু পি ছিল সেটা 8 একক বৃদ্ধি পেয়ে হয়েছে টু পি প্লাস 8। তাহলে এইবার পি এর জায়গায় বসবে কত? পি এর জায়গায় বসবে টু পি, দেখো এই যে পি এর জায়গায় বসবে টু পি, ডাবল হয়েছে, আর টু পি এর জায়গায় বসবে টু পি প্লাস 8, টু পি প্লাস 8, উপরে সাইন আলফা, টু পি প্লাস 8, নিচে কজ আলফা। এটা কে কে বুঝছো আগে বলো? এতটুকু বুঝতে পারলে বাকিটা হাউস ওয়াইফ। এবং এটার শর্টকাটও আছে, আমি দেখাচ্ছি, বাট এই ম্যাথটা রিটেনে পরীক্ষা আসে, তো রিটেনে পরীক্ষা আসলে শর্টকাট দিয়ে করলে হবে না। আমার কথা শোনো, আমি ধরে নিছি বল দুটার মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধির দিক যেহেতু অপরিবর্তিত থাকে, আমি ধরলাম যে পি বলের সাথে, মানে প্রথম বলের সাথে লব্ধির দিক থিটা, তাহলে ট্যান থিটা সমান এই দুইটা বসানো, বুঝছো? এইবার যেহেতু খেয়াল করে দেখো, এটার 1 নং সমীকরণের বাম পক্ষ এবং 2 নং সমীকরণের বাম পক্ষ সমান, তাহলে অবশ্যই আমি ডান পক্ষগুলো সমান বসাতে পারি, সুতরাং এটা সমান এইটা। এবার ক্যালকুলেশন করো, করে পি এর মান বের করো, টু পি সাইন আলফা, আর গুণন করে দাও, পি প্লাস টু পি কজ আলফা সমান, এখানে টু পি প্লাস 8 সাইন আলফা, নিচে টু পি প্লাস 8 কজ আলফা। খেয়াল করে দেখো, এই যে এখানে এবার আর গুণন করো। আচ্ছা দাঁড়াও, আর গুণন করার আগে দেখো, উপরেও পি আছে নিচেও পি আছে, একটু পি দিয়ে কাটাকাটি করে ফেলো। এই যে দেখো, উপরে পি আছে নিচেও দুইটাতে পি আছে, তাহলে পি দিয়ে কাটো। উপরে থাকবে 2 সাইন আলফা, নিচে থাকবে 1 প্লাস 2 কজ আলফা। একটা পি দিয়ে কাটো, কেটে আর গুণন করো, আর গুণন করে কাটাকাটি করে বলো পি এর মান কত, বলো। এটা হাউস ওয়াইফ। বাকি ক্যালকুলেশনটা শোনো, এখানে আগেই আর গুণন করে দিও না, করে দিলেও হবে, বাট যেহেতু এখানে উপরে নিচে দুইটাতে পি আছে, তাহলে একটা পি কাটাকাটি করে দেবো, এটা হবে 2 সাইন আলফা, এখানে হবে পি এর জায়গা থাকবে 1 প্লাস 2 কজ আলফা। এই ক্যালকুলেশন করে বলো কত আসছে, এই অ্যান্সারটা একটু বলো নিজেরা কইরা, অ্যান্সারটা বইলো, অ্যান্সারটা কত আসছে, পি এর মান কত আসছে? পি এর মান 4 আসছে। ভেরি গুড। একজন বলে 8, এই যে 8 বাইর করছো, তোমার ক্যালকুলেশনটা ভুল হয়েছে, পি এর মান আসবে 4 নিউটন, সরি নিউটন না, তো প্রশ্ন তো কোনো একক বলা নাই, 4 একক। শেষ। আর গুণন করে মানটা বাইর করো। আচ্ছা এবার এটা শর্টকাট দেখো, এমসিকিউ শর্টকাট, এমসিকিউ শর্টকাট দেখো। এমসিকিউ শর্টকাটটা হচ্ছে, খেয়াল করে দেখো, যদি তোমাকে বলে যে লব্ধির দিক অপরিবর্তিত থাকবে,
ধরো আচ্ছা ওইটা একটা নতুন পেজে যাই। যখন বলবে যে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তখন তুমি যদি এটা চিত্রটা আঁকাও, দুইটা সদৃশকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। খেয়াল করে দেখো, ওয়েট, প্রথমে দুইটা বল ছিল পি এবং টু পি, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, মনে মনে চিন্তা করো। প্রথম কন্ডিশনে দুইটা বল ছিল পি কমা টু পি। দ্বিতীয় কন্ডিশন হয়েছে পি হয়ে গেছে টু পি এবং টু পি হয়ে গেছে 8 একক বৃদ্ধি, 2p + 8। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এখানে আমরা যেটা করবো, খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে অনুপাত p/2p এবং দ্বিতীয় ক্ষেত্রে অনুপাত হবে সমান 2p / 2p + 8। শেষ। এটা সলভ করে বলো পি এর মান কত। ভাই এনে পি পি কাটা, এই পি কাটা, আর গুণন করো, আর গুণন করে পি এর মান করে আসবে 4 নিউটন। শেষ। 4 নিউটন না তো 4 একক। এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট। এমসিকিউ শর্টকাটটা কি, যে ভাইয়া যদি দুইটা বলের মান চেঞ্জ করার পরেও লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তখন তুমি কি করবা, যে প্রথম ক্ষেত্রে দুইটা বলের অনুপাত p/2p এবং দ্বিতীয় ক্ষেত্রে দুইটা বলের অনুপাত 2p এবং 2p + 8, এই দুটো অনুপাত সমান হবে। বাট খেয়াল রাখবা, প্রথম ক্ষেত্রে যদি উপরে ছোট নিচে বড় বসাও, দেখো বাম পাশে কি বসাইছি, উপরে ছোট নিচে বড়, তাহলে ডান পাশে অবশ্যই উপরে ছোট নিচে বড়টা বসাবো, কারণ দুইটা অনুপাত যেহেতু সমান। তাহলে বাম পাশে যদি উপরে ছোট নিচে বড় হয়, তাহলে অবশ্যই ডান পাশেও উপরে ছোট নিচে বড়টা বসাইতে হবে। অথবা কেউ যদি এখানে বসাইতো এইভাবে, উপরে বড় নিচে ছোট, যে 2p / p, তাহলে সে এখানে বসাইতো উপরে 2p + 8 নিচে 2p। কে কে বুঝছো? এখন এই শর্টকাটটার বেসিকটা কি, শর্টকাট একটু শিখে রাখো, কারণ যদি এই ম্যাথটা বুয়েট চুয়েট কুয়েটে কোথাও রিটার্নে আসে, এই শর্টকাটটা দিয়ে করে ফেললেই হবে, খালি চিত্রটা আঁকাইলে। খেয়াল করে দেখো, এটার বেসিকটা একটু শিখে রাখবো, কারণ যদি একাডেমিকে আসে, শোনো একাডেমিকে আসলে এই ম্যাথটা অবশ্যই এভাবে করবা, এইভাবে লিখে তারপরে আর গুণন করে পি এর মান বের করবা। বাট যদি এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় রিটার্নে আসে, তখন আসলে এই চিত্রটা এঁকে শর্টকাট দিয়ে বসায় দিলেই হয়ে যাবে। দেখো আমি একটু চিত্রটা আঁকাই। ধরো এটা পি, আর এটা 2p, ডাবল করে আঁকাইলাম। হ্যাঁ ওয়েট, এটা p আর 2p। এই যে এই দুইটা বলে লব্ধি, ধরো এইটা, এই দুইটা বলে লব্ধি ধরো, এই যে এটা, ঠিক আছে। এইবার তুমি কি করলা, পি কে কি করলা 2p বানাইলে, এবার কি করলা, পি কে করলা ডাবল, 2p আর 2p কে 8 একক বৃদ্ধি করলা 2p + 8। ধরো এই যে পি কে করলা ডাবল, ওয়েট নতুন করে একটা নেই, ধরো এই যে পি হয়ে গেল ডাবল, এবার ধরো এই যে পি হয়ে গেল ডাবল এবং 2p এর মান বৃদ্ধি পাইলো, কত বৃদ্ধি পাইলো, ধরো 2p এর মান বৃদ্ধি পাইলো 2p + 8, 8 একক বৃদ্ধি পাইলো। তো এইটা করার পরে যেটা হবে, যে আগে ধরো এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা যা ছিল পরেও তাই আছে, দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয় নাই, সেমই আছে, কিছু বলে নাই ওই রিলেটেড, মানে সেমই আছে। তো এই কাজটা করার পরে দেখো, তুমি ধরো এটা ও বিন্দুতে কাজ করতেছিল, আগে ছিল এদিকে পি এদিকে 2p, তখন লব্ধি ডিরেকশন ছিল এটা। এবার পি কে তুমি ডাবল করলা 2p বানাইলা এবং 2p কে 8 একক বৃদ্ধি করলা, বৃদ্ধি করার পরেও দেখলা যে লব্ধি ডিরেকশন আগে যা ছিল তাই আছে। এই বুঝছো, লব্ধির মান তো বেড়ে যাবে নিশ্চয়ই, যেহেতু বলগুলার মান বেড়ে গেছে, তাহলে লব্ধির মান তো অবশ্যই বাড়বে, সেটা তো আমরা জানি, কিন্তু লব্ধির ডিরেকশনটা চেঞ্জ হয়নি। লব্ধির ডিরেকশনটা কি হয়নি, চেঞ্জ হয়নি। কে কে বুঝছো বলো। এবার তুমি এখানে সামান্তরিক আঁকাও, ধরো এই যে এটা দিয়ে সামান্তরিক, এই যে এটা তো ডিরেকশনগুলো মানে ডিপেন্ড করবে যে চিত্রটা একুরেট হচ্ছে কিনা। চিত্রটা একুরেট করে আঁকাইতে পারলে একদম মিলে যাবে। ধরো এই যে আমি আঁকাই দিই, দাঁড়াও, ধরো এই যে একটা সামান্তরিক, এই যে যখন এই যে দুইটা বল ছোট ছোট ছিল, এই যে আর এই যে, এটা কি সামান্তরিক হয়েছে? আচ্ছা দাঁড়া, আর একটু ছোট করতে হবে, এটা আর একটু ছোট করি, তোমাকে একদম একুরেট চিত্রটা আঁকাই দেখাই। ধুর, খালি ওটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ওয়েট, ওকে দেখো, ধরো এই যে সামান্তরিকটা, তো এই সামান্তরিকের কর্ণ হচ্ছে ধরো এই যে এতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত, ধরো এটা হচ্ছে এই যে লব্ধিটা। আর এই দুইটার বেলায় এটা একটু ছোট করি,
একদম একুরেট চিত্রটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে দেখো সামান্তরিকটা, এই যে ধরো এই যে চিত্রটা কি সুন্দর হচ্ছে, মোটামুটি ধরে নাও যে ঠিক আছে, যদিও একদম একুরেট হয় নাই, বাট ধরে নাও যে ঠিক আছে, যদিও এটা পি টু পি পি এর ডাবল একুরেট চিত্র অনুযায়ী হয় নাই, বাট ধরে নাও যে ঠিক আছে, বিশ্বাস করে নাও যে ঠিক আছে। ওকে, তাহলে এইবার দেখো এই যে লব্ধির যে ডিরেকশনটা কি আছে, এই যে দেখো তার ভ্যালুটা, লব্ধির মান আগে ছিল এতটুকু, এখন কিন্তু লব্ধির মান বেড়ে এই পর্যন্ত গেছে, লব্ধির মান চেঞ্জ হয়েছে কিন্তু ডিরেকশন সেম আছে। এবার আমাকে তোমরা বলো, একটু শোনো, আমরা কি বলতে পারি না, আমার কথা শোনো, এই যে এই ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা এবং এই বড় ত্রিভুজটা সদৃশকোণী, আমি তোমাকে নাম দিয়ে বোঝাই, ধরো ও এ বি ত্রিভুজ, এবং এটা ধরো ও এ প্রাইম বি প্রাইম। আমরা কি বলতে পারি বলো যে ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম এরা পরস্পর সদৃশকোণী? তুমি এই চিত্রটা এঁকে ভর্তি পরীক্ষায় এই চিত্রটা এঁকে রাফ চিত্র আঁকাইলেই হবে, অত স্কেল নিয়ে আঁকাইতে হবে না, ডিরেক্ট এই উত্তরটা লিখে দিলেও তুমি রিটেনে 10/10 পেয়ে যাবে অ্যাডমিশনে। তাহলে এখন খেয়াল করে দেখো, যেহেতু সদৃশকোণী ত্রিভুজ, তাহলে আমি বলতে পারি ও এ ডিভাইড বাই এবি। দেখো মনে আছে তোমাদের এই সূত্রটা, সদৃশকোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলো অনুপাত ও এ ডিভাইড বাই ও এ প্রাইম। ধরো এই যে এটার অনুরূপ বাহু ও এ, তার অনুরূপ বাহু হচ্ছে ও এ প্রাইম সমান এ বি, তার অনুরূপ বাহু এ প্রাইম বি প্রাইম। এই সূত্রটা কার মনে আছে একটু বলো তো? 9 10 তোমরা একটা সূত্র পড়ছিলা, সদৃশকোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এই যে ও এ, তার অনুরূপ বাহু হচ্ছে ও এ প্রাইম, এ বি এর অনুরূপ বাহু হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এবার বলো, এখানে মান বসাই, দেখো এই যে ভাইয়া এখান থেকেই এই সূত্রটা আসছে, এই যে এখান থেকেই এই যে তুমি যদি বলো যে ভাই এটা কোত্থেকে আনলেন আপনি, ইচ্ছা মতো লিখে দিয়েছেন, না, ইচ্ছা মতো লেখার অধিকার আমার নাই, আমি চাইলে ইচ্ছা মতো লিখতে পারি না, এইখান থেকে লিখছি। কেমন দেখো ও এ মানে হচ্ছে পি, দেখো এই যে ও এ মানে হচ্ছে পি, আর ও এ প্রাইম মানে 2p, দৈর্ঘ্য নিচ্ছি আমরা, ভ্যালু নিচ্ছি মান। তারপরে এই যে এ বি, এতটুকু যদি 2p হয়, যে এতটুকু যদি 2p হয়, তাহলে এ বি এটাও 2p, এ বি এটা কত 2p। তারপরে এ প্রাইম বি প্রাইম, এই দেখো এই পুরাটা যদি হয় 2p + 8, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটাও এ প্রাইম বি প্রাইম, এটাও হবে 2p + 8। বলো, খালি এই চিত্রটা একে লিখে দিলে উত্তর হয়ে যাবে। এবার পিপি কাটা আর গুণন করে পি এর মান হচ্ছে 4। বলো এবার কার কিভাবে করতে ভালো লাগে? অনেকে বলে ভাই একাডেমিক নিয়মটাই ভালো, এই চিত্র আঁকাইতে পারবো না। তুমি চাইলে এই যে এইভাবে লিখে করবা, অথবা জাস্ট এই রাফ চিত্রটা এঁকে এই যে এতটুকু লিখলে হবে, তখন আর এই যে এগুলো লেখা দরকার নেই। এই যে এই চিত্রটা সহ এতটুকু আমি যা যেমনি লিখছি অতটুকু লিখলেই 10/10। এই ক্লিয়ার? এইবার এরকম আরেকটা ম্যাথ দেখো, এটা এবার আর ডিটেল করে দিব না, শর্টকাটে অ্যান্সার বলো। প্রশ্নটা মনোযোগ সহকারে প্রশ্নটা পড়ো এবং শর্টকাটে বলো অ্যান্সার কত। কোন বিন্দুতে 2p এবং কিউ মানের দুইটা বল ক্লিয়ার আছে। কিউ সমান 3p, দেখো কিউ এর মান দেওয়া আছে 3p, মানে কিউ এর মান কত? 3p। ওয়েট, তাহলে কিউ এর মান হচ্ছে 3p, তাহলে একটা বল হচ্ছে 2p, দাঁড়াও, একটা বল হচ্ছে 2p আর কিউ এর মান হচ্ছে 3p। তাহলে এটা প্রথম ক্ষেত্রে প্রথম বলটা 2p, দ্বিতীয় বলটা 3p। প্রথম বলটাকে দ্বিগুণ মানে 2p হয়ে যাবে 4p, এবং দ্বিতীয় বলটির মান 6 একক বৃদ্ধি করলে, দ্বিতীয় বলটা আছে 3p কে 6 একক বৃদ্ধি করলে 3p + 6, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তোমাকে বলছে কিউ এর মান কত। ভাইয়া যেহেতু লব্ধির দিক এই যে অপরিবর্তিত হয়েছে, লব্ধির দিক যেহেতু অপরিবর্তিত থাকে, তাহলে প্রথম ক্ষেত্রে দুইটা বলে অনুপাত, আমি নিলাম ছোট ডিভাইড বাই বড়, তাহলে এখানেও সেম হবে, ছোট ডিভাইড বাই বড়, 4p ডিভাইড বাই 3p + 6। প্রথম ক্ষেত্রে খেয়াল করে দেখো ভাই, এখানে আমি ছোট বাই বড় এটা দেখে বুঝতেছি 2p ছোট 3p বড়, বাট এখানে তো 4p বড় নাকি 3p + 6 বড় বোঝার উপায় নাই, তুমি সিকোয়েন্সটা ফলো করো। 2p 3p, এটা হইছে 4p, এটা হইছে 3p + 6, তার মানে এটা ছোটটা ছোটই থাকবে, বড়টা বড়ই থাকবে, নাইলে তো অপরিবর্তিত থাকবে না। এবার পিপি কাটো, কেটে বলো পি এর মান কত আসে। পিপি কাটো,
তিন দুগুণে 6p প্লাস 6 দুগুণে 12 সমান 3 4 12p। কাটাকাটি করলে দেখো 6p সমান 12, তাহলে p সমান 2। উত্তর কত? 2, 2 নিউটন, 2 একক। আচ্ছা এই সরি, p এর মান চাই নাই তো, ধর উত্তর 2 না। ধরো p এর মান 2 আসছে, বাট প্রশ্নে তো চাইছে q এর মান। সুতরাং q সমান কত? দেখো q সমান দেওয়া আছে 3p, তাহলে 3 দুগুণে 6, 6 একক। বলো কে কে বুঝছো? এখানে p এর মান চাই নাই, q এর চাইছে। মানে q এর মান বের করার জন্যই তো আগে p এর মান লাগবে। বের করে বসাই দিলাম, শেষ। ওকে ফাইন, ঠিক আছে। এবার এই প্রশ্নটা পড়ো মনোযোগ সহকারে, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ এগুলা। প্রশ্নটা পড়ো, 5 নাম্বার প্রশ্নটা। সমমানের দুইটা বল মানে একটা বল p হইলে আর একটা বলের মানও p হয়। তুমি দুইটাকেই p ধরো অথবা দুইটাকেই q ধরো। সমমানের দুইটি বল কোন বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত। এই দুইটা বল কত কোণে ক্রিয়ারত? 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয়, ধরলাম লব্ধি হচ্ছে r। এই কোনটা কি বুঝতেছো তো? তোমরা পরীক্ষা হলে এগুলো বাংলায় লিখবা, যে ধরি দুইটা বল p, তাদের মধ্যবর্তী কোণ 2 আলফা এবং এদের লব্ধি r। দেখো এই যে সমমানের দুইটা বল p, p কোন বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত, মধ্যবর্তী কোণ 2 আলফা, যে লব্ধি উৎপন্ন হয়, ধরলাম লব্ধির মান r, তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার অর্ধেক, সরি তার দ্বিগুণ। ওয়েট, তুমি আগে এই জিনিসটা বোঝো। ধরো p এবং p দুইটা বল, একবার 2 আলফা কোণে ক্রিয়ারত, আরেকবার p, p দুইটা বল, আরেকবার কত? 2 বিটা কোণে ক্রিয়ারত। তোমাকে বলছে যে সমমানের দুইটা বল কোন বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয়, সেটা তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। তার মানে তোমরা কি জিনিসটা বুঝতেছো যে এই লব্ধিটা এই লব্ধির দ্বিগুণ। ওয়েট, আমি যদি ধরি যে এখানে লব্ধি r, তাহলে এখানে ধরতে হবে 2r। একটু প্রশ্ন আগে পড়ো, কে কে বুঝছো এই জিনিসটা? মানে এই লব্ধিটা এই লব্ধির দ্বিগুণ। এটা যদি 5 হয় এটা হবে 10, এটা যদি 10 হয় এটা হবে 20। মানে এইটাকে তুমি যদি r ধরো, এটাকে ধরতে হবে 2r। এইটাকে তুমি যদি ধরো যে এটাকে যদি r ধরো, এটাকে ধরতে হবে r/2, কারণ এটার চেয়ে এটা দ্বিগুণ। মানে এইটা হবে দ্বিগুণ, এইটা হবে অর্ধেক। এই জন্য আমি যদি ভগ্নাংশ নিতে না চাই, তাহলে ছোটটাকে ধরলাম r, বড়টাকে ধরলাম দ্বিগুণ 2r। অথবা কেউ চাইলে এটাকে r/2 এবং এটাকে r ধরতে পারে, কথা একই। মানে এটা হবে দ্বিগুণ, এটা হবে অর্ধেক। আমি আবার বলতেছি, শোনো। প্রশ্নে বলছে সমমানের দুইটা বল, ধরলাম p মানের দুইটা বল 2 আলফা কোণে যখন ক্রিয়া করে তখন যে লব্ধি উৎপন্ন হয়, সেই লব্ধিটা এই দুইটা বল যখন 2 বিটা কোণে ক্রিয়ারত থাকে তখন যে লব্ধি হয় সেটার দ্বিগুণ। মানে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি যেটা হয় সেটা হচ্ছে 2 বিটা কোণে ক্রিয়ারত লব্ধির দ্বিগুণ। তাহলে এটা r হইলে এটা 2r, এটার চাইতে এটা দ্বিগুণ। তাইলে আমরা দেখো লিখতে পারি, ওয়েট, এটার বেলায় লব্ধির বর্গ, লব্ধি হচ্ছে 2r, 2r কে বর্গ করলে 4r স্কয়ার সমান দুইটা বলের বর্গের p স্কয়ার প্লাস q স্কয়ার। এখানে তো দুইটা বলের মানে p, প্রথম বলের বর্গ প্লাস দ্বিতীয় বলের স্কয়ার প্লাস 2 ইনটু দুইটা বলের গুণফল 2 ইনটু p মানে p স্কয়ার cos মধ্যবর্তী অ্যাঙ্গেল 2 আলফা। আর এটার বেলায় লিখতে পারি, তোমরা নিচে নিচে লিখো, একটু জায়গা রাখো খালি, এখানে আরো 2-3 লাইন ক্যালকুলেশন হবে। এটার বেলায় লব্ধির স্কয়ার সমান দুইটা বলের স্কয়ারের যোগফল প্লাস 2 ইনটু দুইটা বলের গুণফল 2 ইনটু p p স্কয়ার cos মধ্যবর্তী অ্যাঙ্গেল 2 বিটা। এবার দেখো এখানে কি হয়, 2p স্কয়ার। দেখো এই যে p স্কয়ার প্লাস p স্কয়ার 2p স্কয়ার 4r স্কয়ার সমান 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 আলফা। ভাইয়া তুমি চাইলে একটা কাজ মনে মনে করে ফেলতে পারো, এই দুটো যোগ করলে হবে 2p স্কয়ার, আর এখানে আছে 2p স্কয়ার। তাহলে 2p স্কয়ার কমন নিয়ে নাও, একবারই করে ফেলো। এটা পরের লাইনে করা দরকার, 2p স্কয়ার কমন নিয়ে নাও। 2p স্কয়ার কমন নিলে এখানে দেবে 1, এখানে দেবে প্লাস cos 2 আলফা। আচ্ছা এইবার ত্রিকোণমিতির সূত্র মনে আছে কার কার বলো?
এই ত্রিকোণমিতির সূত্রটা কার কার মনে আছে একটু দাঁড়াও লিখে দিচ্ছি। 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a, মাঝখানে প্লাস থাকলে হয় cos স্কয়ার, মাইনাস থাকলে হয় sin স্কয়ার। দেখো এই যে 1 প্লাস cos 2a, এটা থেকে কি লিখবো দেখো, 2 দিয়ে কাটা দাও, 2r স্কয়ার সমান p স্কয়ার ইনটু এটা হবে 2 cos স্কয়ার আলফা, 2 cos স্কয়ার আলফা, আবার 2 দিয়ে কাটা দাও, তাহলে r স্কয়ার সমান p স্কয়ার cos স্কয়ার আলফা। বলো এই পর্যন্ত কে কে বুঝছো যে r স্কয়ার সমান p স্কয়ার cos স্কয়ার আলফা? একটু বলো এই পর্যন্ত বুঝছো এই যে 2 2 কাটা, r স্কয়ার সমান p স্কয়ার cos স্কয়ার আলফা। সেম কাজটা একদম হুবহু সেম কাজটা এখানেও করব। এখানে হবে 2p স্কয়ার, দেখো দুইটা p স্কয়ার যোগ করলে 2p স্কয়ার, এখানে 2p স্কয়ার, এখানে 2p স্কয়ার কমন, 2p স্কয়ার কমন গেলে এখানে দেবো 1, এখানে cos 2 বিটা, এখানেও সেম সূত্র, r স্কয়ার সমান 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 বিটা, এটা হবে 2 cos স্কয়ার বিটা, 2 cos স্কয়ার বিটা। তাইলে r স্কয়ার সমান কি আসতেছে দেখো, 2 দুগুণে 4 p স্কয়ার cos স্কয়ার বিটা। ম্যাথ শেষ, ম্যাথ শেষ। ধরো এটা 1 নং, এটা 2 নং। তো দেখো দুইটাই বাম পাশে r স্কয়ার সমান লিখে ফেলো। আমার কাছে চাইছে কি এটা প্রমাণ করতে বলছে, cos আলফা এবং cos বিটা এর মধ্যে সম্পর্ক। ধরো এটা 1 নং, 2 নং। 1 নং 2 নং তো আসলে লেখা লাগে না। দেখো ভাই এটার বাম পক্ষ আর এটার বাম পক্ষ সমান, আমাকে প্রমাণ করতে বলছে cos আলফা এবং cos বিটা এর মধ্যে একটা সম্পর্ক। তাহলে এখানে r স্কয়ার যেহেতু সেম, ভাই আমার তো r স্কয়ার নেওয়ার দরকারই নাই, তাহলে ডান পাশ দুইটা সমান নেও। ডান পাশ দুইটা কি সমান, দুইটা সমীকরণের বাম পক্ষ যদি সমান হয় তাহলে ডান পক্ষ তো অবশ্যই সমান হবে, সমান না হইলে সমীকরণ জীবনে সত্য হবে, হবে না তো। তাহলে লিখো বাম পক্ষ দুটো সেম হয়ে গেছে, এখানেও r স্কয়ার এখানেও r স্কয়ার, তাহলে ডান পক্ষ দুটো সমান। সুতরাং লিখো 1 এবং 2 হতে, 1 এবং 2 হতে পাই p স্কয়ার cos স্কয়ার আলফা সমান 4p স্কয়ার cos স্কয়ার বিটা। তাহলে p স্কয়ার কাটা, ম্যাথ শেষ। cos স্কয়ার আলফা সমান 4 cos স্কয়ার বিটা। সুতরাং cos আলফা সমান 2 cos বিটা। বলো কে কে বুঝছো, লেট মি নো। ভাইয়া এই ম্যাথগুলো কি জানো, প্রশ্নে যা বলছে খালি তা লিখলে তারপরে খালি সমীকরণ সলভ। দেখো প্রশ্নে যা বলে দিছে সেইটা যদি তুমি খালি সমীকরণে কনভার্ট করো, এই যে সমীকরণে কনভার্ট করছো, এবং এখানে যা বলছে সেটাকে তুমি সমীকরণে কনভার্ট করছো, তারপরে এই দুইটা সমীকরণ জাস্ট সমাধান করলে উত্তর চলে আসবে। বলো এইগুলো আসলে ভুল হবে, এই টাইপের ম্যাথগুলো আসলে ভুল হবে একটু বলো তো। প্লাস মাইনাস হবে ভাইয়া, না প্লাস মাইনাস দেওয়া লাগবে না, এখানে আমরা শুধু ভ্যালু বের করতেছি, পজিটিভ ভ্যালু নিব। এই যে দেখো এখানে আমরা শুধু মান বের করতেছি, পজিটিভ মান নিব। দেখো যেটা প্রমাণ করতে বলছে সেখানে প্লাস মাইনাস নাই, প্রমাণ করতে যেটা বলছে সেখানে প্লাস মাইনাস নাই, আমার জোর করে আনা তো দরকার নাই, এখানে শুধু পজিটিভ অ্যাঙ্গেল চিন্তা করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে গুড। এইবার এই প্রশ্নটা, এটা আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, আজকে ক্লাসে। আচ্ছা লাস্ট লাইনটা বোঝো নাই, দেখো বর্গমূল করো ভাই, বর্গমূল cos স্কয়ার কে বর্গমূল করলে cos আলফা, 4 কে বর্গমূল করলে 2, cos স্কয়ার বিটা কে বর্গমূল করলে cos বিটা। জাস্ট এখান থেকে এখানে খালি বর্গমূল করছি আর কিচ্ছু না ভাইয়া, ওই যে দেখো এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা এবার আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, এই ম্যাথটা করে আমরা আজকে ক্লাস ইস্তফা দিয়ে দিব। এই ম্যাথটাও ফিজিক্সের ভেক্টরেই আছে, তোমরা কি করছো এই ম্যাথটা কেউ বলো তো? যদিও ফিজিক্সে এগুলা সৃজনশীলে আসে না, খুবই রেয়ার, বাট স্ট্যাটিক্সে মানে স্থিতিবিদ্যা এগুলো কিন্তু আসবে। এফআরবি কবে আসতে পারে? এফআরবি হয় মানে লঞ্চ হয়ে যাবে আগেই, লঞ্চ তো আমরা আগেই করে দিই, যেহেতু আর্কাইভ ক্লাসগুলো থাকে, অনেকে আর্কাইভের জন্য আগে ভর্তি হয়, হয়তো নভেম্বরে লঞ্চ হয়ে যাবে, বাট ক্লাস শুরু হবে জানুয়ারির ফার্স্ট উইক, খুব সম্ভবত। লঞ্চ অনেক আগে হয়ে যাবে, বাট ক্লাস শুরু হবে জানুয়ারির ফার্স্ট উইক। আচ্ছা থিটা কোণে ক্রিয়ারত পি কমা কিউ মানের বল দিয়ে লব্ধি। এটা দেখো এবার কিন্তু শোনো, নর্মালি আমরা দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা ধরি, রাইট, এবং লব্ধির দিক ধরি থিটা, বাট এখানে বলেই দিছে পি এবং কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ থিটা, কাজে এইবার কিন্তু তুমি আলফা ধরতে পারবে না, এটা থিটা ধরেই করতে হবে। তাহলে এই যে দেখো থিটা কোণে ক্রিয়ারত পি এবং কিউ এই দুইটা বলের লব্ধি হচ্ছে এইটা। যদি উক্ত কোণটি, দেখো আগে অ্যাঙ্গেলটা ছিল থিটা, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল থিটা, এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা না হয় 90 মাইনাস থিটা হয়, তাহলে লব্ধির মান চেঞ্জ হয়ে যায়, অবশ্যই লব্ধির মান চেঞ্জ হয়ে যাবে, লব্ধির মান চেঞ্জ হয়ে এটা হয়, তোমাকে প্রমাণ করতে বলছে এটা।
প্রথম কন্ডিশন আগে দেখো, প্রথম ক্ষেত্রে লিখো ভাইয়া, আগে দুইটা বলের লব্ধি ছিল, দুইটা বলের মধ্যবর্তী কোণ ছিল থিটা, লব্ধি ছিল এইটা। দ্বিতীয় ক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে গেছে, তাহলে লব্ধির মানও চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। এখন দেখো প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে দুইটা বল হচ্ছে পি কিউ, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা এবং লব্ধি হচ্ছে এইটা। তাহলে আমাদের সামান্তরিক সূত্রটা কি বলে? লব্ধির স্কয়ার, লব্ধিকে স্কয়ার করে দেবো একবারে, একবারে স্কয়ার করে দেবো। দেখো লব্ধির স্কয়ার, এটাকে স্কয়ার করলে 2m + 1, এটাকে স্কয়ার করলে a স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, 2 দুগুণে 4m + 1, এই যে স্কয়ার করে দিছি, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে, রুট ওভার চলে যাবে। এই যে এটা হচ্ছে লব্ধি স্কয়ার, মনে আছে? আর স্কয়ার, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এটা হচ্ছে আর স্কয়ার মানে লব্ধি স্কয়ার, এটাকে লব্ধিকে স্কয়ার করে দিছি, সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos। এবার কিন্তু আলফা নেওয়া যাবে না, এবার অ্যাঙ্গেল বলা আছে থিটা। এই লাইনটাকে কে বুঝছো বলো? এই লাইনটাকে কে বুঝছো বলো? এটা যদি বুঝে থাকো তাহলে ম্যাথ শেষ। আর দ্বিতীয় ক্ষেত্রে, ওয়েট, দ্বিতীয় ক্ষেত্রে আগে লিখি, মাঝখানে একটু স্পেস ফাঁকা রাখো ভাইয়া। দ্বিতীয় ক্ষেত্রে যখন এই পি এবং কিউ দুইটা বলের লব্ধির মানে সরি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা এর জায়গায় হয়ে গেছে 90 - থিটা, তখন লব্ধি এটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। মাঝখানে একটু ফাঁকা রাখো। এবার দেখো এইটার বর্গ 2m - 1 a - b হোল স্কয়ার, এটাকে স্কয়ার করলে 4m স্কয়ার মাইনাস 2ab মাইনাস 4m + 1 ইন্টু এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos। আগে মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল থিটা, এবার দ্বিতীয় ক্ষেত্রে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো, এখানেই বলে ফেলবো, করে ফেলবো, এই cos 90 - থিটা মানে কি? তাড়াতাড়ি বলো। এই সূত্র আমরা সবাই জানি, cos 90 - থিটা মানে sin থিটা, প্রথম চতুর্ভাগ। ভাই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এটা একবারে লিখে ফেলতে পারো চাইলে তুমি। তাহলে তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো? আমাকে যে প্রমাণ করতে বলছে tan থিটা, এই যে দেখো আমাকে যে প্রমাণ করতে বলছে tan থিটা, এই যে sin থিটা এটাকে যদি cos থিটা দিয়ে ভাগ করো, তার মানে ধরো এটা মনে 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 আগে লিখো না, ধরো এটা 2 নং, এটা 1 নং। তুমি কি এই জিনিসটা বুঝতে পারতেছো যে 2 নং কে 1 নং দিয়ে ভাগ করে দিলেই sin কে cos দিয়ে ভাগ করে দিলেই tan থিটা চলে আসবে? কি করতে হবে এটা বুঝছো? এখন আগেই ভাগ করে দিব না, কারণ এই যে বাম পাশে এগুলোকে সুন্দর বানাবো। দেখো যেটা প্রমাণ করতে বলছে সেখানে শুধু m - 1 ডিভাইড বাই m + 1, মানে শুধু m আছে আননোন চলক হিসেবে বা আননোন হিসেবে শুধু m আছে, বাকি সব কিছুকে বাদ দিতে হবে। এই যে পি স্কয়ার কিউ স্কয়ার কাটাকাটি করতে হবে, পি স্কয়ার কিউ স্কয়ার কাটাকাটি করতে হবে। কেমনে কাটাকাটি করবো চলো এবার দেখি। আমাকে তোমরা আগে একটা কথা বলো, এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আছে, এখানেও পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আছে, কাটাকাটি করে দেই। এইভাবে কাটাকাটি করা যাবে বলো? যাবে? এখানে আছে এরা যোগ আকারে, আর এখানে পুরো জিনিসটা আছে গুণ আকারে। এই যে মাঝখানে কোনো চিহ্ন নাই, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ। এইভাবে যোগ আকারের সাথে একটা গুণ আকারের জিনিস কাটাকাটি করা যায়? যায় না। যদি তুমি কাটাকাটি করতে চাও তাহলে মাঝখানেও যোগ বানাইতে হবে, তখন কাটাকাটি করতে পারবা। তো কেমনে বানাবো আমাকে তোমরা একটা জিনিস বলো, একটু শোনো। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এই পুরাটার সাথে গুণ আকারে আছে এটা, তাই না? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে এই পুরাটা গুণ আকারে আছে। এখন আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি, দেখো আমি যদি এই পুরো জিনিসটাকে এইভাবে লিখি যে আগে 4m স্কয়ার প্লাস 4m, এতটুকু দিয়ে এটাকে গুণ করলাম, দেখো 4m স্কয়ার প্লাস 4m, এতটুকু দিয়ে আমি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারকে গুণ করলাম। তারপরে এই +1 দিয়ে গুণ করলাম, +1 দিয়ে গুণ করলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কোনো সমস্যা আছে বলো? আমি কি কোনো অন্যায় করছি একটু বলো? এই আমি কি কোনো অন্যায় করছি? লেট মি নো। যদি কোনো অন্যায় করে থাকি আমি ক্ষমা চেয়ে নিব। দেখো ভাই এই পুরাটার সাথেই তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার গুণ আকারে আছে, তো আমি প্রথমে 4m স্কয়ার প্লাস 4m এতটুক দিয়ে গুণ করে দিলাম, তারপরে +1 দিয়ে গুণ করে দিলাম। তাইলে এইবার বলো এইবার কি যোগ আকারে আসছে কিনা? এই যে পুরাটার সাথে দেখো, এই পুরাটার সাথে এইবার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার যোগ আকারে আছে, আছে।
এই আছে আছে। তাহলে এইবার কি আমি এই পি স্কোয়ার আর পি স্কোয়ার, কিউ স্কোয়ার এবং কিউ স্কোয়ার কাটাকাটি করতে পারি বলো? এই পারি কি পারি না? আমার কি রাইট আছে? এইবার আমার রাইট আছে, কাটাকাটি করে ফেললাম। এবার এখানে বলো 4m কমন নেও, এখান থেকে 4m কমন নিলে m প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান ডান পাশে থাকবে 2p কিউ কস থিটা। তুমি 2 দিয়ে কাটাকাটি করে দিতে পারো, আচ্ছা দাঁড়াও এই থাকুক, সমস্যা নেই, পরে কাটাকাটি করি। এই যে 1 নং সমীকরণ। এবার সেম কাজটা নিচে করো দ্বিতীয় ক্ষেত্রে। ভাই এতক্ষণ আমি যেই কাজটা তোমাকে করে দেখাইলাম, সেম কাজটা আগে শুরুতে এই যে এটা দিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে গুণ করো, তারপর প্লাস 1 দিয়ে গুণ করো। সেম কাজটা তোমরা নিজেরা করো। এখানে এটা আসবে 4m কমন গেলে জাস্ট এই প্লাসের জায়গায় এই যে মাইনাস করো, করে বলো এটা আনতে পারছো কে বলো? ওই পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটাতে যাবে, একদম সেম কাজ থাকবে 2p কিউ সাইন থিটা। এই যে এইবার ভাইয়া 2 নং, এই এখানে সাইন থিটা, তো এইবার 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দিলেই ম্যাথ শেষ। সুন্দর ম্যাথ না? ম্যাথগুলো দেখতেও তো সুন্দর লাগতেছে না? সলিউশনগুলো বলো। কিছু ম্যাথ থাকে না যে সলিউশনগুলো দেখতেই ভালো লাগে। তুমি প্রথমে 4m স্কোয়ার মাইনাস 4m দিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে গুণ করবা, তারপর প্লাস 1 দিয়ে গুণ করবা, প্লাস 1 দিয়ে গুণ করলে হবে আসবে প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তখন পি স্কোয়ার কিউ স্কোয়ার কাটাকাটি যাবে, এই পাশে 4m কমন নিবা। এইবার আমার টার্গেট হচ্ছে টেন থিটা আনা, তো আমি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করব, অর্থাৎ লিখো 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই 2p কিউ সাইন থিটাকে 2p কিউ কস থিটা দিয়ে ভাগ করলে 2p কিউ কাটা সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা একলা লিখি, তুমি ডিরেক্ট টেন থিটা লিখতে পারো, একবারে লিখে ফেলো, ধুর এইটাকে আবার দেখানো লাগে নাকি? সাইন বাই কস মানে 10। তা ডান পাশে 4m কাটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করতেছি, থাকবে শুধু m মাইনাস 1 আর নিচে থাকবে m প্লাস 1। বলো কে কে বুঝছো? এই ভাগ আসলে ভাই দেখানো লাগে না, এটা ডিরেক্ট উত্তর যা আছে ডিরেক্ট লিখে দাও, ফুল মার্কস পেয়ে যাও। কে কে বুঝছো? তাড়াতাড়ি শেষ, আজকে ক্লাস শেষ। তাই এখন আজকে ক্লাসটা যারা করছো তোমরা কি এই জিনিসটা বুঝতেছো যে ভেক্টর অধ্যায় পড়া থাকলে 8.1 আসলে তুমি ক্লাস না করলেও পারবা, বাট বৈশা বৈশা ক্লাসগুলো করো। কারণ ফিজিক্সের ভেক্টর অধ্যায় আসলে অনেকেই এই ম্যাথগুলোকে ইগনোর করে, এই টাইপের ম্যাথগুলো সৃজনশীলে আসে না ফিজিক্সে, বাট হায়ার ম্যাথে কিন্তু অবশ্যই স্থিতিবিদ্যা অধ্যায় এগুলাই আসবে। তো অনেকে চাইলে 8.1টা আসলে শুধুমাত্র ফিজিক্সের কনসেপ্ট দিয়ে ভেক্টরের কনসেপ্ট দিয়ে করে ফেলা যায়, বাট ক্লাসগুলো মিস দিবা না। ক্লাসগুলো মিস দিলে কি হবে? তুমি যদি ওভার কনফিডেন্ট হয়ে যাও, তোমার এই কনফিডেন্সের কারণে দেখবা তখন পরীক্ষায় গিয়ে আটকে যাচ্ছ, প্রমাণ টাইপের ম্যাথগুলো আটকে যাচ্ছ। তো আমরা প্রথম 4 ক্লাস বা 5 ক্লাস 8.1 বা 8-এর এ পড়বো, তারপরে 3 ক্লাস 8-এর বি, তারপরে 4 ক্লাস 8-এর সি। আমরা 12 ক্লাসে স্থিতিবিদ্যা অধ্যায়টা একদম একাডেমিক টু অ্যাডমিশন যা কিছু প্রয়োজন সবগুলো টপিক কভার করেই পড়বো। তো আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ থাকতেছে না, আগামী ক্লাসের পরে মেবি প্রথম 2টা ক্লাস মিলে বাড়ির কাজ দেব। তো আগামী সপ্তাহ থেকে তোমাদের আকিব ভাইয়া সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়টাও শুরু করে দিবে। আগামী সপ্তাহ থেকে তো পূজার ছুটি থাকবে, মেবি আগামী সপ্তাহের মঙ্গলবার ক্লাস হয়ে ছুটি শুরু হয়ে যাবে। তো আগামী সপ্তাহে হয়তো 2টা ক্লাস হবে, একটা স্থিতিবিদ্যা একটা গতিবিদ্যা, বাট পূজার ছুটির পরে 1 সপ্তাহ ছুটি থাকবে। পূজার ছুটির পরে সপ্তাহে 2 দিন আমি নিব স্থিতিবিদ্যা অধ্যায়ের ক্লাস, আর সপ্তাহে 2 দিন তোমাদের আকিব ভাইয়া নিবে গতিবিদ্যা অধ্যায়ের ক্লাস। তো নভেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যেই, নভেম্বর মাস পুরাটা লাগার কথা না, নভেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যেই আশা করি 2টা অধ্যায় সিমুলটেনিয়াসলি একই সাথে কভার হয়ে যাবে। পূজার ছুটি কয়দিন? এই যে বললাম 7 দিন। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে হয়তো ছুটি শুরু হয়ে যাবে, মিনিমাম 7 দিন ছুটি থাকবে। আচ্ছা একজন এত বড় কমেন্ট করতেছে, এটা কেমনে পড়বো দাদা? আমি কিছুই পড়ি নাই, ফিজিক্স কেমিস্ট্রি এফআরবি করলে কি A+ পাবো? হ্যাঁ পাবা, যদি এফআরবির সবগুলা ক্লাস করে যাইতে পারো এবং বোর্ডে আসা সিকিউ এমসিকিউ গুলো সলভ করে যাইতে পারো, তাহলে এফআরবি করেও জিপিএ 5 পাওয়া পসিবল। একটু ট্রাই করো, এতদিন যারা এরকম একদম বেশি ফাঁকিবাজি করে ফেলছো ট্রাই করে দেখো, যেটা বেস্ট পসিবল ওয়ে ওটাই ট্রাই করো। ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। এফআরবি কয় মাস লাগবে? এফআরবি 3 থেকে 4 মাস চলবে, এটা ডিপেন্ড করবে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে, সেই অনুযায়ী আমরা পড়াবো। ধরো যদি এইচএসসি পরীক্ষা পিছায় বা সময় বেশি থাকে, তাহলে আমরা একটা অধ্যায় 2 থেকে 3 ক্লাস করে নেই,
আর যদি এইচএসসি পরীক্ষা তোমাদের এপ্রিল কিংবা মে মাসে হয়ে যায়, যদি ইনকেস কম সময় পাই, তাহলে দেখা যাবে যে আমরা কম্প্যাক্ট করে পড়াবো। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই। ও মা গো, পূজার ছুটির আগে স্থিতিবিদ্যা অধ্যায়ের উপর আর একটা ক্লাস হবে, তারপর পূজার ছুটি, তারপর পূজার ছুটির পরে আমরা ফুল স্পিডে আবার পড়াশোনা শুরু করব, তখন সপ্তাহে 4টা করে ক্লাস হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। টাটা। আজকে কোনো বাড়ির কাজ থাকতেছে না।